ঝাড়গ্রামের নিরিবিলি লালমাটির পথ উজিয়ে শান্তিনিকেতনের শান্ত বটের ছায়ায় শিল্পের যে দীপ্ত আলোকরেখা উদ্ভাসিত হয়েছিল তারই এক উজ্জ্বলতম ধারক এবং বাহক হলেন পরেশ চ্যাটার্জি। ভারতীয় ডিজাইন চর্চার পরিমণ্ডলে বহু চর্চিত এক নাম। নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ কিংবা বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের সান্নিধ্যে তৈরি এক শিল্প মানুষ। ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের প্রাক্তন অধ্যাপক, বর্তমানে আহমেদাবাদের ইউনাইটেড ওয়ার্ল্ড ইনস্টিটিউট অফ ডিজাইনের প্রতিষ্ঠাতা সদস্য। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমরা শুনব ব্র্যান্ডিং ডিজাইনের নেপথ্যে যে সূক্ষ্ম রেখা তা আসলে কিভাবে অগোচরে বলে যায় সমাজের নানান গল্পের কথা। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। আমাদের সঙ্গে এই ফ্রেমে রয়েছেন ডিজাইন চর্চার অন্যতম একটি বিশিষ্ট উজ্জ্বল মুখ। তিনি হলেন পরেশ চ্যাটার্জি, আমাদের এই অরণ্য শহরের ভূমিপুত্র তিনি। নমস্কার, প্রণাম জানাই আপনাকে। প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি রাখবো সেটি হলো, প্রায় 6 দশক আগে এই অরণ্য শহর থেকে কলা ভবনে আপনার যাত্রাপথ, সেই যাত্রাপথ কিভাবে শুরু হয়েছিল? আমি আসলে তো প্রথমে তো কোনো ভাবিনি যে শান্তিনিকেতন যাব, কারণ আমার ন্যাক ছিল পেন্টিং করা। যদিও আমি হিউম্যানিটিজের স্টুডেন্ট ছিলাম কৌমুদকুমারীতে, ইচ্ছে তো ছিল ল পড়ে লয়ার হওয়ার, কিন্তু ম্যান প্রপোজেস গড ডিসপোজেস একটা কথা আছে। যাই হোক, তো আমার খুব ইন্টারেস্ট ছিল। তো আমি আমার বাড়িতে হঠাৎ বিশ্বভারতী একটা প্রসপেক্টাস ঘরে আসার পর আমি দেখে আমার খুব ইচ্ছে হলো যে আমি কলা ভবনে জয়েন করবো। যখন আমি ফর্ম দিয়ে ফিল আপ করে যাবো ঠিক করলাম ওটা, তখন আমার অবশ্য আমাকে কোনো অবজেকশন কেউ করেনি বাড়ির থেকে। আর মা একটু ফিল করছিলেন যে ছেলে তখনকার যুগে তো আমাদের বাঙালি তো কথায় কথায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর আমি লাইনটা আমার চুজ করেছি। কেউ বাবা মা চাইবে না যে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেড়ে আর্টে ঢুকবে কেউ। তো আমি ওই অত কোনো প্রবলেম হয়নি, আমাকে পুরো সাপোর্ট পেয়ে আমি শান্তিনিকেতনে গেছি। আমার শান্তিনিকেতনটা খুব ভালো লাগলো, মানে এত ন্যাচারাল পরিবেশ সব কিছু তার মধ্যে। তো 64-এ আমি ওখানে ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউতে আমি পেয়ে গেলাম। আর ফর্চুনেটলি আমি স্কলারশিপও পেয়েছি। সেই স্কলারশিপে তো পুরো 4 বছর আমি কলাভবনেই পড়েছিলাম। হয়তো মেবি আমার কাজের উপর কাজ দেখে ওনারা সিলেক্ট করেন। যখন প্রথম আমার পেন্টিংয়ের যখন ক্লাস স্টার্ট হলো, তখন আমি কতগুলো খুব নাম করা টিচার যেন আমাদের গুরুরা ছিলেন। ওনার মধ্যে একজন হচ্ছেন আমাদের মাস্টারমশাই, মানে নন্দলাল বসু বড় ছেলে বিশ্বরূপ বোস, মানে ওনার একই ছেলে। ওনার মেয়ে, বড় মেয়ে গৌরীদি, ওনার ছোট মেয়ে যমুনাদি। তাছাড়া স্কালচারে কিঙ্কর মানে রাম কিঙ্কর বেদ। থিওরিতে পেয়েছিলাম বিনোদ বিহারী মুখার্জি। আর পেন্টিংয়ে, ইন্ডিয়ান পেন্টিংয়ে ছিলেন ধীরেন্দ্র কৃষ্ণ দেব বর্মন, রাধাচরণ বাগচি, অরুণাচলম পেরুমাল, তারপর সুরেন দে। তো এনাদের সাথে মানে ওনাদের অ্যাজ এ টিচার হিসেবে আমি পাই। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিষয় নির্বাচনের সময় আমরা সাধারণত বাংলা, ইংরেজি, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল এগুলোকেই প্রাধান্য দিয়ে থাকি। সেই জায়গা থেকে এত বছর আগে আপনি আর্ট নিয়ে পড়াশোনা চালিয়েছেন এবং আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন। তো সেই সময় এইরকম একটা বিষয় বেছে নেওয়া, সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল? মানে সেটা খুব ভালো করেছেন। চ্যালেঞ্জিং, এটা রিয়েলি চ্যালেঞ্জিং ছিল। মানে আমাদের জেনারেলি বাড়িতে কেউ এই সাবজেক্টটাকে কেউ কোনো ভাবতে পারেনি যে ভবিষ্যৎ জীবন আমি কিন্তু আর্নিং করে কিছু করবো। আর সেটা জেনারেলি পাবলিক এখানকার অতটা ভালো চোখে দেখেনি। কেন? ওরা চায় ছেলে ইঞ্জিনিয়ার হোক, খুব ভালো হলে ইঞ্জিনিয়ার, সায়েন্স পড়ো, না বলে কমার্স, কিংবা যদি আর্টস পড়ো এমনি যে সাবজেক্ট 60 প্রফেসর কিছু হবে। কিন্তু পেন্টিং দিয়ে জানাটা, ওটা সবাই খুব একটা সেরকম ভালোভাবে মানে কেউ কিছু বলেনি, কিন্তু জানে ঠিক আছে পেন্টিং করবে, স্কুল টিচার হবে, করবে, ড্রয়িং শেখাবে। মানে ওরা কোনোই ভাবেনি যে এই লাইনটা ক্যান বি সাচ এ ডাইভার্সিক লাইন এত যাবে। সেটা আমি ওদের দোষও দেবো না, কিন্তু তখন হোল কান্ট্রিতে এরকম ছিল না, পরিবেশটাই ছিল না। এখন যেভাবে চেঞ্জ হয়েছে আর্ট অ্যান্ড ডিজাইন, ওই পরিবেশটা ছিল না, যার জন্যে সবাই
ভালো মানে খুব একটা কনফিডেন্ট পাইনি যে কি করবে ভবিষ্যতে। সেই জন্য বললাম না, একজন আমাকে বলেছিল তো কি না খেয়ে মরবে, গলায় কাঁধে ব্যাগ নিয়ে ঝুলতে থাকবে, হাতে কাগজ পেয়ে করে চিত্র কাউরি ওই ট্রাকের পেছনে জয় মা কালী কি ও হর্নপ্লি সব কিছু লিখে পয়সা কামাবে, এইভাবে সব ইয়ে ছিল। এরকমই পড়ে এসেছিল। ম্যাক্সিমাম ক্যালেন্ডার বানাবে, ক্যালেন্ডার এই ধরনের ছিল। মানে সেটা আমি সাথে বললাম যে ওদেরও আমি দোষ দেওয়া যায় না, তখন হোল কান্ট্রিতে কনসেপ্টে এর বিয়ন্ড কেউ কোনো চিন্তা করেনি। সেটা ফর্চুনেটলি আমি করেছি, ওখানে করে চেষ্টা করেছি। আমি আমার নিজের মনে আই এনজয়, আই কন্টিনিউ, মানে কে কি বলছে না বলছে আমি ওর জন্য খুব একটা পরোয়া করিনি। কলা ভবনে আপনার সেই সময়ের ভর্তির অভিজ্ঞতা কেমন ছিল, এবং সেই সময় ওখানকার সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিক পরিমণ্ডল আপনার জীবন কিভাবে গড়ে তুলতে সাহায্য করেছিল? শান্তিনিকেতনে একটা রেওয়াজ ছিল আগে থেকে, সবাইকে দাদা বলতে হয়, তাই সবাই আমার দাদাই বলতাম। আর তখনকার শান্তিনিকেতন এখনকার মতন নয়, মানে খোলামেলা মুক্ত, যে ইচ্ছে যাওয়া আসা করা। আমরা রাস্তায় টিচারদের শেখার কারণ নয়, খালি নয় যে ক্লাসের মতো উনি শেখাতেন। সবচেয়ে ভালো লেগেছে শান্তিনিকেতনে, যেটা আমার এবার এখনো পর্যন্ত আমার স্টুডেন্টদের বলি যে শান্তিনিকেতন একটা আশ্রম, যেটা কবিগুরু করেছিলেন। আমাদের মোস্ট অফ দ্য ক্লাস গাছের নিচে হতো, খালি বর্ষাকালে আমাদেরকে রুমের মধ্যে যেতে হতো কেন পেন্টিং ভেজে যায়। আদারওয়াইজ আমরা সবসময় গাছের নিচে ক্লাস হতো। কিঙ্করদা স্টুডিওতে করাতেন এবং বাইরে এসে গাছের তলায় বসতেন, আমরা বসতাম। কিঙ্করদা চা খেতেন, আমরাও চা খেতাম। কিঙ্করদা নানান গল্প করতে করতে উনি আমাদেরকে শেখাতেন। যেটা কেন আমি আমার মানে এক্সপিরিয়েন্স হিসাবে যেটা বলছি, যেটা আমি মডার্ন আর তখনকার দুটোর মধ্যেই আমি দেখাচ্ছি, যে ওনাদের কাছে আমাদের কালার সম্বন্ধে নলেজটা আমি প্র্যাকটিক্যালি শিখেছিলাম। ওনাদের মানে ওনারা কথা বলছেন, লেকচার দিচ্ছেন এবং প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন। তখন আমাদের কোনো বই ছিল না, এখনকার যে প্রচুর সুবিধা, নানা রকম কালারের ওপর বই আছে, তখন আমরা কিচ্ছু জানতাম না। ওনারা আমাদেরকে নেচারের উপরে সব শেখাতেন, যেটা আজ পর্যন্ত আমার এই বয়স 78+ বয়স আমি এখনও ভুলিনি। এখনও আমার আমাদের স্টুডেন্টদেরকে আমি ওই মেথডে শেখাই। আর যেটা দেখলাম প্রচুর ইমপ্রুভ হয়েছে, মানে বাচ্চারা খুব ইজিতে বুঝতে পারে। কতগুলো উদাহরণ আমি দিতে চাই। যে আমার এখনও মনে আছে যে কিঙ্করদার সঙ্গে একদিন মানে গল্প করতে করতে কিঙ্করদাকে বললাম যে কিঙ্করদা, যে কালার কীভাবে দেখব, নেচারের মধ্যে কালার কীভাবে আমরা পেন্টিং করবো, ওতে কীভাবে দেখা যায়, কী হবে। এখন যদি আমাকে বলে বর্ষাকালের কোনো পেন্টিং বানাও, তার কালার কী হবে, বসন্তকালের পেন্টিং হবে কী হবে, এটা কী করে শিখবো, মানে কী করে জানবো। যেটা আমি এখন বলতে চাই, এখন যে মডার্ন এখন আমাদের রেডিমেড একটা এসে গেছে, যাকে বলে প্যান্টন সেট চার্ট, দ্যাট ইজ PANTONE। প্যান্টন সেট চার্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড ইজ ফলোয়িং। প্যান্টন সেট চার্টের মধ্যে 50,000 কালার থাকে। মানে এখন বাচ্চাদের ইজি হয়ে গেছে, কম্পিউটারে খুললে প্যান্টন সেট চার্ট পাওয়া যায় এবং সেই প্যান্টন গাইড পাওয়া যায়। তখন তো আমাদের এরকম কোনো গাইডলাইন ছিল না। আমাদের ওই সময় কালার হুইল বানানো, ইন্টারাকশন অফ কালার, এসব কিচ্ছু বই কিছু ছিল না। যেটা আমাদের মনে আসতো, আমাদের গুরুদেব টিচার মানে কিঙ্করদা ছিলেন, ধীরেনদা ছিলেন, বিশ্বদা ছিলেন, ওনাদেরকে জিজ্ঞেস করতাম, ওনারা আমাদের বলতেন। ওনারা যে শিখেছেন মাস্টারমশাইয়ের কাছ থেকে, নন্দলাল বসু, ওনাদের কাছ থেকে। ওই সময় এই একটা শেখাটাই আমার মনে হয় এই ধরনের প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল টিচিং, এটা গোটা জীবন মনে থাকবে। আমার তাই এক্সাম্পল দিচ্ছি, কিঙ্করদাকে আমি জিজ্ঞেস করলাম যে কিঙ্করদা একটা কথাই বলে গ্যাম্বুজ কালার, এই গ্যাম্বুজ কালারটা কি। তখন উনি বোঝালেন যে তুমি সকাল ভোরবেলায় যদি কোনোদিন উঠে যাও, আর্লি মর্নিং ইউ গেট আপ, যখন রাত যাচ্ছে, দিন স্টার্ট হচ্ছে, পুরো দিন আসেনি, ওই যে অ্যাটমসফিয়ারটা, ওটা হচ্ছে গ্যাম্বুজ কালার। প্রভাত এবং কিঙ্করদা খুব মজাদার ছিলেন। উনি একটা প্রভাত বলে রাগ ভৈরবী গান গেয়ে শোনালেন। মানে অনেকে প্রত্যেকে আমাদের আমি দেখেছি যে এখনকার যে বাচ্চাদের শেখানো হয়, ওরা কিন্তু একটা জিনিস কিছুতেই খেয়াল করতে পারে না, যেটা ওই গুরুদের কাছে শিখেছিলাম। পরে আমি বলছি, কিঙ্করদা আমাকে শেখালেন যে এটাকে গ্যাম্বুজ কাল, এটা প্রভাত কাল। এক্স্যাক্ট কালার উইল রিপিট ইন গোধূলি, যখন সানসেট হচ্ছে, সন্ধ্যা আরম্ভ হচ্ছে, ওই সময় কালার, ওর মাঝখানে এই যে কম্বিনেশন বলে প্রভাত অ্যান্ড গোধূলি, এই একটা উনি শেখালেন যে দিস ইজ কল গ্যাম্বুজ কালার। ওকে, এবার ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কিঙ্করদা, বর্ষাকালের যদি কালার করব কি শরৎকালে করব, কি করে। আমাকে জিজ্ঞেস করলেন আমাদের কটা মাস,
বলে 12 মাস, আমি বললাম 12 মান্থ। কটা ঋতু? আমার 6টা ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, 6টা ঋতু। বলে খেয়াল রাখো, আমি যা বলছি শোনো আর তুমি চিন্তা করো। আমি বলি, ঠিক আছে। আমি বর্ষাকাল থেকে স্টার্ট করলাম, মানে কি করে বলুন, দেখো বর্ষাকালকে একটা কথায়, বর্ষা হচ্ছে ফিমেল, জেন্ডার হচ্ছে ফিমেল। ওরা একটা নাম হচ্ছে শুভ্র, বর্ষাকে বর্ষা রানী শুভ্র। হোয়াট ইজ দ্য মিনিং অফ শুভ্র? হোয়াইট, সাদা। হ্যাঁ, তুমি দেখো বর্ষাকালে যত ফুল পাবে সাদা ফুল পাবে, বেলি ফুল, মোগরা, রজনীগন্ধা, সব সাদা ফুল। বর্ষাকালে কালারফুল। আজকাল হাইব্রিডে ছেড়ে দিলাম, যে তখন তো হাইব্রিড বলে ছিল না। বলে বর্ষাকালে সাদা ফুল, এবার বলছে দেখো কম্বিনেশন দেখো, সাদা ফুল, গ্রিন ঘাস হচ্ছে, আকাশ হচ্ছে গ্রে কালার আকাশ। এই যে একটা অ্যাটমসফিয়ার, যে কালার, দিস ইজ এ কম্বিনেশন। তো বলে বর্ষাকালের এই কম্বিনেশন। যখন আমি অটম আসছে, মানে শরৎকালের মধ্যে কালার স্টার্ট হবে, তখন আকাশ হবে স্কাই ব্লু, কাশ ফুল স্টার্ট হলো, আকাশ গ্রে থেকে পরিষ্কার হয়ে গেল। এবার ফুলের মধ্যে হলো জুই, শেফালি, রাতকি রানী, যার মধ্যে একটু কালার টাচ হয়ে গেল, সাদার থেকে কালার টাচ হতো তার মধ্যে। সো এই যে অটোমেটিক কালারটা স্টার্ট হলো। আজকালকার যুগে বাচ্চারা 6টা ঋতু বলতে পারে না। ওরা করবে কি, অটম থেকে সোজা জাম্প করবে ঠান্ডা, শীত। এর মধ্যে একটা কাল আছে যাকে বলে হেমন্তকাল, যাকে আমরা ইংলিশে বলি ডিউ সিজন। মনসুন, অটম, ডিউ সিজন, ফির উইন্টার, স্প্রিং, সামার। বলছে কালারটা দেখো, যেই মানে হেমন্তকাল আসবে, ওতে কালার একটু মোর ফ্লাওয়ার কালার পাবে, এবং ছাদের উপর কোনো কিছু রাখলে শিশির পড়তে আরম্ভ করবে। শিশির পরে ওই সময় ওরা ইন্ডিকেট করছে যে উইন্টার ইজ কামিং। তারপরে শীতকাল এসে গেল, শীতকালে সিজনাল ফ্লাওয়ার পাবে, মাল্টি কালার। তারপরে আসছে বসন্তকাল, স্প্রিং, বাসন্তী কালার। বাসন্তী কালার ইজ দ্য গোল্ডেন ইয়েলো, যেখানে পলাশ ফুল এসব আসছে। বলে গোল্ডেন ইয়েলো কীভাবে কালার হবে? ইয়েলো অ্যান্ড রেড মিক্স, তার মানে ইন্ডিকেট হচ্ছে এবার রেড আসছে। নেক্সট ইজ এ সামার লাইক এ ফায়ার, লাল কালার ফায়ার। সামারের সময় দেখবে যে গুলমোহর যেটা হয় না, কৃষ্ণচূড়া, ও সামারে পাবে, বর্ষাকালে পাবে না। এই যে উনি আমাদের বুঝিয়ে গেলেন না, আমরা চিন্তা করলাম, পুরো কালার আমাকে শিখিয়ে দিয়ে গেলেন। এরপরে বলে কোনোদিন যদি 12 মাসের পেন্টিং একটা বই পাওয়া যায় ললিত কলাতে, কিংবা যদি গুগলে বার করে 12 মাসের পেন্টিং, ওই পেন্টিং বুকটা যদি বার করেন, ওটাকে দেখতে পাবেন যে প্রতিটি মাসের যে পেন্টিং আছে না, ওর মধ্যে এরকম কালার চেঞ্জ হয়ে গেছে। ওতে থাকবে আপনার মোগল পেন্টিং, কাংড়া পেন্টিং, বাসুলি পেন্টিং, অল পেন্টিং, ডিফারেন্ট পেন্টিংয়ের উপরে থাকবে। ওর মধ্যে দেখবেন যেমনি ওগুলো লেখা আছে নিচে, গ্রীষ্ম বর্ষা, সেবারে আমি খালি দেখে যা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এগুলো যে আমাদের সময় তো তখন তো ছিলই না এত, তখন ম্যাপিং, যারা ওই বুক পাবলিশ করে এসব কিছু ছিল না। ওনার মুখ থেকে শোনা, যেটা আজও বলুন আমি ভুলিনি। আজও আমি মডার্ন কালার কম্বিনেশন শেখাই, আমি কালারের ক্লাস নিই, যে বেসিক কালার কী আছে, সেকেন্ডারি কালার কী, মাল্টিপল কালার, কম্বিনেশন কালার আছে, অল সর্ট অফ যে কালার যে আমি শেখাই, আমি সবচেয়ে ওদেরকে মনে করে দিই যে তোমরা বই তো দেখো, কিন্তু প্লিজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টু সি দ্য কালার। মধ্যে মোস্ট অফ দ্য বাচ্চা 7:30 ঘুম ভাগে, তুমি কালার দেখতে পাবে না। যেমন আমি বলি, ইউল নেভার ক্যান সি ক্যাম্পাস কালার, ইউ হ্যাভ টু গেট আপ। সেই এইভাবে যতদিন এভাবে না হলে না, আমরা এখন যে যারা বাচ্চারা কালার শেখে, ওরা ক্লাসে করবার জন্য কমার্শিয়াল করে দিল, কিন্তু নট ডেপথ। তখনকার যুগে কী হয়েছে, আমি সবসময় দেখে বলি যে নোবডি ক্যান, কিংকর্তা আমাদের শেখাননি, কোনো মাস্টার কিন্তু কেউ আমাদের শেখাননি। ওনারা যে এক্সপিরিয়েন্স, যেটা উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সি নোবডি ক্যান টিচ এনিবডি ইন দিস ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু লার্ন। যেটা উনি শিখেছেন, যে আমি বলছি আমাদের এক্সপিরিয়েন্স, আমি বলছি আমরা তার থেকে শিখলাম। এই যে জিনিসটা একটা কত বড় শিক্ষা, যেটা আমি করি, মানে আমার বলি, আমি তো যখন আমি প্রায় ফার্স্ট স্টুডেন্ট, আমার এন্ট্রি করে 650 বাচ্চা অডিটোরিয়ামে আমাকেই নিয়ে যায়, ম্যাজিক ডাটে যে দাদাকে দিয়ে দাও, দাদা বলবে। তখন আমি ওদের বললাম, দেখো যে ফাউন্টেন অফ নলেজ, আই উইল ব্রিং ইউ অল অফ ইউ টু ফ্রন্ট অফ ফাউন্টেন অফ নলেজ। হোয়াট ইজ? জ্ঞানের ঝর্ণার সামনে আমি আনবো। এবার ঝর্ণার জল তুমি গার্গেল করবে কি পুরো খাবে, আপ টু ইউ, ইজন্ট ইট? প্র্যাকটিক্যাল।
আজ কিঙ্করদা আমাদের বলছেন, আমি ওটা যদি গার্গে ঠিক আছে আচ্ছা কিঙ্করদা বলছে sorry, আমি যেটা বলছি কিঙ্করদা যে ভিতর থেকে নিয়ে নিলাম, যেটা আজ পর্যন্ত আমি ভুলতে পারলাম না। আজ অব এজ অফ মাই 79 এই যে জিনিসটা নাই, এই শিক্ষাগুলো আজকাল আমি খুব একটা দেখি না। আমি কাউ ক্রিটিসাইজ করছি না, আমি আমার বাচ্চাদের পড়াই এবং আমাদের বাচ্চারা আই এম মোস্ট পপুলার পার্সন ইন দ্য ইউনিভার্সিটি, যে সবাই বলে যে যে মানে ওনার কাছে এটা সব প্রবলেম। আমি কোনই বাচ্চাদের বকি না। আই টেল ইউ লার্ন থ্রু দ্য মিস্টেক, ইফ ইউ ডু মিস্টেক ডোন্ট ওয়ারি, ডু এগেন, থার্ড টাইম, ডোন্ট ডু ফোর্থ টাইম, ইউ লার্ন টু। সো এই যে শিক্ষাগুলো কোনোদিন কিঙ্করদা আমাদের বকেননি, না বিশুদাও বকেননি, না বিনোদে কোনোদিন আমাদের বকেননি। আমরা ভুল করলে তখন এখনো মনে আছে বিশুদা বলতো কী করলে পরে, আমার এখনো মনে আছে ধীরেন কৃষ্ণ দেব বর্মন আমাকে ওয়াশ পেন্টিং শেখাচ্ছিলেন। মানে ওয়াশ পেন্টিং আমার কম্বিনেশন ছিল রাত্রিবেলায়, ভোর রাত্রে গরুর গাড়িতে করে যাচ্ছে, ওই গরু গাড়ির নিচে হারিকেন ঝুলছে আর কুকুর যাচ্ছে, বাই চান্স ওয়াশ পেন্টিং ছিল, ওয়ার্ডম্যান পেপারে ওয়াশ পেন্টিং, ওটা একটু ডার্ক কালার হয়ে গেছে। তো আমার এখনো মনে আছে ধীরেন দেবো যে পরে তোমার কাছে টর্চ আছে, আমি বললাম ধীরেন্দ্র টর্চ কী করবো নিয়ে এসো, কারণ দেখতে পাচ্ছি না, প্রচণ্ড ডার্ক। আমি ঠিক কথা কী করবো, বলে না টর্চ মেরে দেখতে হবে। উনি আবার দেখালেন এটা এই কালারে, উনি আবার স্ক্র্যাচ করে লাইট করে ওই লুকটা দিলেন। তখন উনি বলেননি এ কী করেছে ফেলে দাও, কিচ্ছু বলেনি। ঠিক কথা আমার এখনও মনে আছে, স্কাল্পচার ভুল করছি, একটা মানে কিছু বানাচ্ছি, আমার স্কেলিটনে ঠিক যাচ্ছে না, ফর্ম যাচ্ছে না, ঠিক কথা চলো বাবা, ওরা তো ওইভাবে কথা বলতেন যে বাবা এটা তো ভুল হয়ে গেছে, দাও চাকুটা দাও, স্প্যাচুলা, ফাট করে উনি কৃষ্ণ কমিশন বানিয়ে দিলেন। উনি বকেননি একবারে এ কী ভুল করেছো, এই করে কিচ্ছু না, মজা করে হাসতে হাসতে। সেই ওই যে পরিবেশটা, ওটাকে আমরা যারা শিখেছি, আমার প্রচুর বন্ধুবান্ধব আজ পৃথিবীতে নিয়ে চলেও গেছে যারা আছে, তো এখন ওই চিন্তা করে আজ আমার জীবনে আমি এতটা করেই যাচ্ছি। নন্দলাল বসুর আশীর্বাদ ধন্য আপনি, তার স্নেহ ছায়া তলে বসে আপনার এই শিক্ষা, তো সেই সম্পর্কে একটু বলুন, কেমন অভিজ্ঞতা? আমরা এই মাস্টারমশাইকে আমি 2 বছর পেয়েছিলাম। আমি 64-এ জয়েন করি, উনি 66-এ মারা যান। এই 2 বছর আমরা যখনই সময় পেতাম মাস্টারমশাইয়ের কাছে যেতাম, ওনার কাছে বসতাম নিচে, উনি তো উপরে বসতেন, আমরা নিচে বসে সব পুরনো, উনি কোনো কিছু জিজ্ঞেস করলে অল্প অল্প বলতেন যে কীভাবে করা উচিত, কারা কী করেছে, এসব করে পেতাম। বিশেষ করে ওনার জন্মদিনের সময় আরও বেশি ভালো হতো। তো ওনার জন্মদিনে আমরা কি ওখানে অনেক গান বাজনা সব করতাম, একসঙ্গে ছবি তুলেছি, মাস্টারের সঙ্গে ছবি তোলা। আর ওই সময় উনি তো বেশি তখনও বয়সও হয়ে গেছে, শরীর ভালো থাকতো না, 2-4টা অল্প অল্প কিছু জিজ্ঞেস করলে উনি ওই বলতেন যে এইটা রেফার করো, এইটাকে দেখো, এটা পাবে। তারপর কোনো কাজ হলে বললে যে বিনোদের ফেসকো দেখে এসো, বিনোদ বিহারী ওনার ফেসকো ছিল, এইগুলো দেখবে। জেনারেলি এই ধরনের হতো, ওইভাবে উনি গাইড করতেন। কিন্তু উনিও বেশি সময় বসে থাকতে পারতেন না, উনি কিছুক্ষণ থাকতেন, বসতেন, ছবি করে তারপর রেস্ট দিতেন, কিন্তু ওর শরীর ভালো ছিল না তখন। এইভাবেই ওনাকে পেয়েছি প্রায় 2 বছর। মানে আর বিশেষ করে ওনার জন্মদিনেই আমরা যেতাম, যেটা এখন নন্দন মেলা যেটা হয় ওটা আমাদের সময় ছিল না, কিন্তু উনি বেঁচে ছিলেন। আর ওইটা হয়ে গেল আমরা যখন পাস করে বেরিয়ে যাই 1968-এ, ওটা বোধহয় 5-6 বছর পরে ওটা স্টার্ট হয় নন্দন মেলা। সেই জন্যে এটা তো যায়নি, কিন্তু মাস্টারদের কাছে ওই জেনারেলি ছুটি পেতাম যখন হতো কি মাস্টারের সাথে বসতাম, প্রণাম করতাম, কেমন আছেন। এবং বেবিদি মানে বিশ্বরূপের ওয়াইফ নিয়েছিলেন, উনি আমাদের বসাতেন, মাস্টারমশাইকে কখন ওনার সঙ্গে দেখা করবো না করবো উনি করতেন। তখন যখন মাস্টারমশাই একটু ভালো থাকতেন আমরা যেতাম, বসতাম, গল্প করা, উনি পুরোনো গল্প বলতেন, তা ওনার কাজগুলো নিয়ে যেতাম, আমরা দেখাতাম। আর উনি কিন্তু প্রত্যেক দিন যখন সময় পেতেন একটা স্কেচ করতেন, ওটা খুব মজা। ওনার বোতে এরকম একটা ডেস্কের সামনে থাকতো, উনি একটু নিয়ে হাতে কিছুটা ড্রয়িং করতেন। যেমন আমরা সকালে পুজো করি, ওনার কাজ ওরকম ছিল, একটা ড্রয়িং করতেন। বেবিদি ওনার কাছে ব্রাশ পেন রেখে দিতেন, কালি রেখে দিতেন, কিছু না কিছু ড্রয়িং করতেন, দিয়ে মাঝে ওখানে রেখে দিতেন। রামকিঙ্কর বেজের কাছ থেকে আপনার কাজ শেখা, তো সেই শেখার কোনো স্মরণীয় মুহূর্ত যদি ভাগ করে নেন। কিঙ্করের কাছে শেখার একটা মানে সত্যি মানে গোটা জীবন মনে থেকে যাবে। কিন্তু ওনাদের স্টাইল অফ কাজটা না একটু অন্যরকম ছিল। পুরো যে ট্রেডিশনালের যে আপনি যদি ওনার কাজগুলো দেখে থাকেন, উনি হচ্ছেন পুরো ইন্ডিয়াতে একটা মুভমেন্ট এনে দিয়েছিলেন স্কাল্পচারে।
করাবার ঢং, মানে আগে যেমন ফাইন স্টোন কার্ভিং এসব হতো, উনি কংক্রিটের উপর কাজটা, স্টোন কংক্রিট সিমেন্ট দিয়ে কাজ করাটা উনি তৈরি করেন। যদি আপনি কোনো কলাভবনে ওরা যেগুলো বানিয়েছে, মানে পেছনে যে সাঁওতাল ফ্যামিলি, ওটা যে নোটিস করেন ভেরি রাফ টাইপের কাজ, মানে স্টোন পাবেল দিয়ে একটা যে করা, কিংবা সুজাতা ওনার আছে, এগুলোতে উনি হচ্ছে মানে একটা মুভমেন্ট এনে দিয়েছে, মানে আর্ট মুভমেন্ট যেটা বলতে, ওই একটা এরা ছিল বেঙ্গলে, একটা আর্ট মুভমেন্ট ওনারা এনেছিলেন। ওনার কাছে দেখলাম যে স্ট্রং কীভাবে স্কালচার করতে হয়, যে রিয়েলি স্ট্রং টাইপের মেটেরিয়াল দিয়ে যে করা, এই একটা আর একটা দিয়েছিলাম। উনি একটা কাজ পাগল লোক ছিলেন, কিংকদার কাছে প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। উনি কাজ করতেন, আমরা আগে হেল্পার। কিংকদার কাজ করে যাচ্ছেন, আমরা ওই সিমেন্ট তাওয়া এসব নিয়ে যেতাম। কিংকদা বলে এটা দিয়ে একটু, উনি যেমন গান্ধীজি একটা করেছেন, আরও কতগুলো করেছেন ওখানে, তো আমরা ওনাকে হেল্প করতাম। এখন হেল্প করতে করতে ওনার সবচেয়ে মধ্যে কোনো সময় ছিল না। সকাল থেকে করতে 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 একটু খাবার সময় হলো, যে কোথায় সন্ধে হয়ে গেল, রাত মানে হয়ে গেল, সন্ধে হয়ে গেলে 8টা 9টা হয়ে গেছে। এবার কিংকদা বলে চলো যাই, আমরা চলো। এবার কিংকদা আমাদের ছিল, আমরা হস্টেলে হাত মুখ ধুয়ে দিয়ে যে কিছু খেয়ে দিয়ে ওয়েট করছি, কিংকদা চলতে থাকলেন রাস্তায়, হাঁটতে 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 যাচ্ছেন, বাড়ি হেঁটে হেঁটেই যেতেন। আর মাথায় ওই তালপাতার টুপি মানে একটা চেয়ে পরে উনি যেতেন, আর উনি নিজের মনে গাইতে গাইতে যাচ্ছেন। সবচেয়ে প্রবলেম কি, যে কিংকদা যে আনপ্রেডিক্টেবল পার্সন ছিলেন। উনি কিছুক্ষণ যাওয়ার পর 0.5 কিলোমিটার কি 1 কিলোমিটার গেছেন, ওর বাড়ি একটু দূরে ছিল, হঠাৎ ওনার বলে কিন্তু মাথায় কিন্তু স্কালচার কথাটা মাথায় চলছে। হঠাৎ ওনার মাথায় লাগলো, আরে এই জায়গাটা ভুল হচ্ছে, মনে একটু চেঞ্জ করতে হবে। ব্যাক এসে প্রায় শুতে যাবো, হঠাৎ ডাকবে কোনাল, আমাদের সব বন্ধু ছিল, কোনাল। পরে এসব আমাদের ডাকা ডাকলো, আমাদের এই কিংকদা কোথায় ঢুকলো মানে হস্টেলে, এই উঠে কী হলো কিংকদা, ও টাকাটা নিয়ে নেয়, ওই সিমেন্টগুলো নিয়ে কোথায়, চল তো ভুল হয়ে গেছে, চলো। আবার সেই রাত্রে করতে করতে যে সকাল হতে আসলো, এবারে কিংকদা মানে ওনার কোনো সময় ছিল না, উনি কাজ পাগল মানুষ। একটা যে মানে আমরা কোনোদিন ফিল করিনি, আমরা এনজয় করেছিলাম যে মানুষের কাছে শেখা যায়। এই মানুষটা ওরকম নন, ইনি মাস্টার মানে মানে ফ্রেন্ড ফিলোসফার গাইড যদি বলতে যায়, এই একটা মানুষ। মানে খুবই কম আমি কলাভবনের সময় দেখেছিলাম যে ওনার মধ্যে কোনো মানে ফিলটা একটা অন্যরকম ফিল, উনি কাউকে প্রেজুডিস হওয়া এসব কিছু নেই। তাই জন্য ওনার সঙ্গে কাজ করে আরাম লাগে। অনেক হয়তো বোর্ড ফিভারে আর মাঝরাতে উঠে আবার কে, তো এই একটার জন্য এনার কাছে প্রচণ্ড শেখা, যে মানুষ কী করে কাজ পাগল, যে মানে করতে যদি চাও, এটা নিজের মাইন্ড সেট করতে হয়। যে মাইন্ড সেট হয়ে যদি কাজ নিয়ে যদি থাকতে যায়, তখন বয়সটা মনে হয় না, যে হোয়াট ইজ ইউর এজ। যেটা আমি সত্যি করে কিংকদাকে সবসময় মানি। আমার কাছে কিংকদার কালেকশন প্রচুর, মানে বই টই আমি সব রাখি, মানে সবসময় কিংকদাকে করি। যে এই মানুষটা একটা জানি না ইনডাইরেক্টলি সামহাও এই একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকে গেছে, মানে ওনার দেখে হয়তো কীভাবে এসে গেছে জানি। আজ পর্যন্ত আমি এই বয়সে এখনও আমি কাজ করে যাই। আমি কোনো রিটায়ারমেন্টে আমাকে বলে রিটায়ার করতেও চাই না, আর আমি কোনো টায়ার্ডও ফিল করি না। এই যে কথা, এইগুলো কিন্তু কিংকদা এইসব গুরুদের কাছে না শেখা যায়, যে যখন কাজ নিয়ে থাকবে তখন তোমার বয়স কী সব কিছু নয়, কোথাও হয়। এইটা একটা বিরাট এক্সপিরিয়েন্স কিংকদার কাছে। কিংকদার কাছে পারফেকশন মানে একটা, সেই একটা আমার একটা ইনসিডেন্ট মনে আছে। একাডেমি অফ ফাইন আর্টসে আমি একটা স্কাল্পচার পাঠাচ্ছিল এক্সিবিশনে, বিড়াল বানিয়েছিলাম, উডেন কাঠ কেটে বিড়ালটা বানিয়েছিলাম। তো সবাই প্যাক করে একাডেমি অফ ফাইন আর্টসে পাঠাচ্ছে। তাই আমি কিংকদাকে দেখাই একটু কাজ, আমরা কিংকদা এটা আমি এক্সিবিশনে পাঠাবো। তো কিংকদা দেখলেন কিছু, আর কিংকদা বাবা বিড়াল, বাবা খেয়ে মোটা হয়ে গেছে, বাবা বাবা এমনি বলতেন, বাবা বিড়ালটা খুব খাইয়েছে। আমি বললাম, আর সবাই বলছে পালা, মানে তুই যা বলে, আচ্ছা আচ্ছা ছেনিটা ইয়েটা আনো, তো হাতুড়িটা আনো, চিজেলটা আনো, কাঠকটার চিজেল। আমি বলতো তোরা যা, আমার যাবে না, এটা হয়ে গেছে বাস যাও। তো সেই জন্য ব্যাপার না, কিংকদা বললেন, আজ বিশ্বাস করবে না, পেন্সিল আমাকে একটা ড্রয়িং চক নিল, চকটা কাটলো, পুরো ওখানে আমার ফিনিশ কাজ কাটা চিজেলটা কেটে ফেটে দিয়ে বললো, দেখো এখন আমার কী করে, তো ভালো বিড়াল বেশ সুন্দর, মানে বিড়াল লাগছে, বিড়াল ইয়েটা টাইপ লাগছে। তখন আমার এখনও মনে আছে, ও বলছে যে দেখো এই বিড়ালটা তুমি নিয়ে যাচ্ছ, বিড়ালটা দেখতে খুব সুন্দর, তুমি অ্যাওয়ার্ডও পেয়ে যেতে পারো, কোনো কিছু হতে পারে, কিন্তু এর মধ্যে ভুল আছে। আমার কিংকদা ভুল মানে দেখো বিড়ালটা এমন ফ্লপি,
ওর আর্মেচার ভিতরে দেখা যায় না। এবার তুমি বিড়ালের ড্রয়িংটা শিখো, পুরো আর্মেচারটা দেখো বিড়ালে কি হয়। প্রত্যেকটা তো কার্ভ আছে না, পেলভিস বোন সব কার্ভগুলো আছে, জাস্ট সব কার্ভগুলো সব থাকে। তুমি ওইটা চিন্তা করে ওর ওপরে করে, যেটা জেনারেলি স্কাল্পচারে করি কি আমরা কোনো আর্মেচারটা বাঁধিয়ে মাটি লাগিয়ে লাগিয়ে করতে করতে যায়। বা তুমি যদি দেখো ড্রয়িংটা কিন্তু ঠিক লাগছিল না, তো উনি করে দিলে এত সুন্দর বিড়ালটা হয়ে গেল। ঠিক আছে, আমি পাঠাইনি, আমি আমি বলে এর উপরে কাজ করো। উনি না খুব রাফ টাইপের, মানে ভেরি স্ট্রং ম্যান, মানে কাজ করতেন, মানে রাফ টাইপের চিজেল মারতেন। ওই যে জল দিয়ে চকচক করা হলো না, খাটাক খাট চিজে পুরো একটা দাঁড়িয়ে যায়। এবং ওরকম কাজ করে পাঠন আমি ফার্স্টও হয়েছিলাম স্কাল্পচারে। আমি বলে পুরো কিংকর্দার স্টাইল আমার দেখে দেখে কপি। গুরুজনে ভালো মানুষের যে স্টাইল কপি করতে ক্ষতি কি? আমরা তো ওল্ড মাস্টার পেন্টিং কপি করি, র্যাম্ব্রান্ড বলকে পেন্টিং করি, তো নাথিং লার্নিং প্রসেস। তো আমি করলাম, ওতে করেছিলাম। তো আমি ওই দেখলাম যে কিংকর্দার কাছে ওই একটা খুব বলেছিলেন যে দেখ, অ্যাওয়ার্ড যে কোনো লোক পেয়ে যাবে, ললিত কলা অ্যাওয়ার্ড, সব অ্যাওয়ার্ড পাবে, তোর ভুল জিনিসটাকে তো ওরা অ্যাওয়ার্ড তোকে দিয়ে যাবে, কিন্তু ভুল মানে তুই জানি না, তুই নিজেতে দেখবে তুই ধোকা দিয়েছিস। এই যে জিনিসটা আমার এখন কানে লেগে গেল না। ও বলছে কিংকর্দার জানে না কোনোদিন অ্যাওয়ার্ড পাইনি, একাডেমি পাই না, ললিতকে অ্যাওয়ার্ড কোনোদিনই পাইনি। আমার এখনো মনে হচ্ছে পদ্মশ্রী অ্যাওয়ার্ড যখন বোধহয় দেওয়া হচ্ছে কিংকর্দারকে, আমার তখন আমি বুঝতে পারিনি ব্যাপারটা কি। ইভেন কনভোকেশনের সময় কিংকর্দারকে আমরা নিয়েও যেতাম, উত্তরীয় পড়ে যেত, পরে আমরা ওনার জামার ভিতর দিয়ে ঢুকে পাস করে রেখে দিতাম যাতে পড়ে না যায়। তো এই যে মানুষটার কাছে মানে শেখা, মানে পারফেকশন ঠিক করা, এটা মানে আমি তো সবসময় তাই ভাবি। আমি আমার মাথার এক বিরাট আমার মানে গুরু হিসেবে কিংকর্দার সবসময় ওনার কথা চোখের সামনে আসে। আর একজন আছে বিনোদদা হিসেবে, খুব আমার গিয়ে থাকে, প্রচণ্ড ইনফ্লুয়েন্স দিয়েছে, যেটা এত বছর আমি 60 বছর ওপরে হয়েছে, ওটা ওনাদের আমি কোনোদিন ভুলতে পারিনি। আর একজন ছিল সোমনাথ হোর এনাদের। এনিওয়ে, তো কিংকর্দার কাছে মানে আমি কি আর এগুলো তো এক্সপ্লেন করা যায় না। মানে যা আমরা শিখেছি আমরা ভিতরে নিয়েছি, ওই নিয়ে আজ এতদিন চলছি। ছাত্র হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, আবার অধ্যাপক হিসেবেও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে আপনার দিন কেটেছে, সেই সম্পর্কে একটু বলুন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন যখন আমি শান্তিনিকেতন কলাভবন থেকে পাস করলাম 1968-এ, তখন ওখানে আমাদের কলাভবনে ন্যাশনাল স্কলার ছিলেন বলবীর সিং কাট, খুব নাম করে স্কাল্পচার ছিলেন, কিংকর্দার স্টুডেন্ট। উনি আমাকে বললেন যে তুমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে কেন ট্রাই করছো না, যাও, এটা খুব বড় ডিজাইন স্কুল স্টার্ট করছে। তো বলবীর সিং কাট পরে ফিউচার জীবনে উনি BHU বেনারস ইউনিভার্সিটির HOD ছিলেন স্কাল্পচারে। তখন আমি যখন ওখানে অ্যাপ্লাই করলাম, ওখান থেকে আসলো, আমি ফিল আপ করে পাঠাবো, যাচ্ছি। তখন আমার স্টুডেন্ট ফ্রেন্ডরা জিজ্ঞেস করছে যে তুই কমার্শিয়ালে যাচ্ছিস, আমি ফাইন আর্টসের স্টুডেন্ট। তখন কমার্শিয়াল কথা একটা বিচ্ছিরি লাগে না ফাইন স্টুডেন্ট। এমন আমি করতে চাই, বলবিদা বলছে তোর মনে ন্যাক আছে, কাঠ আছে, তুই ফ্যাশন স্টাইল জ্ঞান দেখছি তোর ড্রয়িংয়ে করছি, তুই করতে ট্রাই কর। তো যাচ্ছি, তখন আমাকে অনেক কিছু বললো। তো কিংকর্দা আবার আমাকে এখন হেল্প করলো, ওই একটা যে আমরা এখনও কোনো ভুলতে পারিনি। যখন আমি কিংকর্দার কাছে গেলাম, যে কিংকর্দা আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনে পেয়েছি, এটা ডিজাইন স্কুল, এরকম যাচ্ছি, আমাকে সবাই হাসাহাসি করছে কনসে। তো কিংকর্দা বলে দেখ, একটা জেনে রাখবি, পেন্টিং অ্যান্ড ডিজাইন এরা দুই ভাই, কাজিন ব্রাদার, যেরকম যদি বোঝে। আমরা কীরকম দেখ, পেন্টিং হচ্ছে একটা যেটা বানায় ও রিপিট হয় না। পেন্টিং আমরা পেন্টিং হচ্ছে নো রিপিট, ডিজাইন অলসো একটা পেন্টিং, এটা আর্ট, একটা স্টাইল, ওটাও তো একটা আর্ট চিন্তা করে আমি বানাচ্ছি না, কিন্তু ওটাকে আমাদের ওটাই রিপিট করতে হয়, বিকজ কাপড় যখন ছাপি আমাকে রিপিটে যেতে হয়। বাট দিস দ্য ডিফারেন্ট, আদারওয়াইজ ওটাও কিন্তু আর্ট। মানে এই দুই ভাই আলাদা, মানে এক ভাই কাজিন ব্রাদার। তো কিছু চিন্তা করবি না, যেখানে যাবি ডু দ্য বেস্ট ইন ইউর লাইফ, উইল বি সাকসেস। তো আমি মনে হয় ঠিক আছে, দিয়ে আমি চলে গেলাম, ওখানে দিলাম, ইন্টারভিউ দিলাম, অনেক এসছিল, তার মধ্যে প্রথম আমাকে সিলেক্ট করলো। আর আমি জয়েন করি AP কোর্স। AP কোর্স উইল লাইক ইকুইভ্যালেন্ট টু পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডভান্স এডুকেশন প্রোগ্রাম, ওই সাবজেক্টটা। তো ওতে পেয়ে আমি টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলে জয়েন করলাম, ওখানে স্টাডি করলাম, ওখানে ঢুকলাম। প্রথমে আমার টিচার ছিল না, আমি কিছুদিন গ্রাফিক্সে ছিলাম, ভিজুয়াল কমিউনিকেশনে। ওইখানে 6 মাসে একটা বিরাট আমার লাভ হলো। ওই সময় আমরা সিম্বলটা বানালাম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্স, মাদার ডায়েরি, এই যে সব সিম্বলগুলো ওই সময় করা। আর লাকিলি আমার ওই সময় চার্লস সিম,
ফুটিগার, বিসলে, ওয়ার্ল্ড ফেমাস ডিজাইনার বব গেল ফর লন্ডন রয়্যাল আর্ট কলেজ, ওনারা আমার টিচার ছিলেন। ওনাদের কাছে এটা শিখলাম। তো 6 মাস করে আমি ওদের সঙ্গে ফিনিশিং মানে ফাইন কাজগুলো করা হতো, ওনারা আইডিয়া দিয়েছেন। তারপরে দূরদর্শন সিম্বল হলো। তারপরে 6 মাস পর আমি বললাম আমি তো টেক্সটাইল অ্যাপারেল করতে চাই। তখন আমাকে আমার টিচার ছিল না, তখন টিচার এসেছেন ফিনল্যান্ড থেকে। উনি এসে জয়েন করলেন, তিনি ওনার কাছে আমি শিখলাম। শিখে 1971-এ আই পাসড আউট ফ্রম এনআইডি, ফার্স্ট স্টুডেন্ট টেক্সটাইল অ্যাপারেলে। 71-এ আমি আমার পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করলাম। পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করে 71 থেকে আই ওয়ার্ক ফর 35 ইয়ার্স আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ছিলাম। তখন আমি প্রফেসর হয়ে আসিনি। 35 ইয়ার্স আমি ইন্ডিয়ান অল দ্য বিগ টেক্সটাইল মিলে ম্যানেজার ছিলাম, মানে মঙ্গলদাস গ্রুপ, মফদলাল, ডিসিএম, বম্বে ডাইং, তারপর অরবিন্দ গ্রুপ, রিলায়েন্স, এদের আমি হেড ছিলাম। আর আমার প্রচুর ব্র্যান্ড ইন্ডিয়াতে চলছিল, অনলি বিমল, যে শাড়ি বাগানা ওর ক্রিয়েটার আমি, মানে আমার আন্ডারে ছিল। তারপর আমি ডেনিমের উপর প্রচুর কাজ করছি। আমি ওদের ফার্স্ট মেবি ডিজাইনার, এখন সবাই বলে ইউদের লিভিং ডিজাইনার, যে ডেনিমের উপর তখন কাজ করেছিলাম 1971-এ, তখন পপুলার ছিল না। 71-এ তারপর আমি অরবিন্দ ওদের ডেনিম ফেমাস করে বানাই, ওদের ফ্লাইং মেশিন জিন্স, রাফ অ্যান্ড টাফ, নিউপোর্ট, ওর আমি হেড ছিলাম। তো আমি ডেনিমে প্রচুর কাজ করলাম। টেক্সটাইল ইন্ডাস্ট্রি করতে করতে তখন আমি থাইল্যান্ডে গেলাম, থাইল্যান্ডে কাজ করলাম, ফিরলাম। দিয়ে আমি আফ্রিকা দিলাম 5 ইয়ার, নাইজেরিয়াতে বেস করে করলাম, ভিয়েতনামে কনসালটেন্সি চলছিল। দিয়ে এসে তারপরে আমি ভাবলাম যে মানে 1999-এ আমি নাইজেরিয়া গেলাম, 2005 ইন্ডিয়াতে আসলাম। ইন্ডিয়ার সাথে আমি চিন্তা করলাম আই হ্যাভ এনাফ ওয়ার্ক ইন দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আর আমার না এডুকেশনে খুব ন্যাক ছিল শেখবার। তখন আমি নাইজেরিয়াতে ইয়াবা কলেজ অফ টেকনোলজি ল্যাগোসে ওদেরও পড়াতাম পার্ট টাইমে গিয়ে। ইন্ডিয়াতে এসে আমি কিছু পর আমাকে নিফট ডাকলো, গান্ধীনগর নিফটে পড়াতে মানে করলাম। নিফট ওরা ঠিক করলো যে আই শুড জয়েন দ্য এইচওডি অফ নিফট। ইন দ্য মিন টাইম এনআইডি ডাইরেক্টর ডক্টর কোসি ছিলেন, ও জানতে পেরেছে আমি ইন্ডিয়াতে ফিরেছি। উনি আমাকে ফোন করে বললেন যে পরে তুই হ্যাভ কাম ব্যাক। আমি ইয়েস আই হ্যাভ কাম ব্যাক, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ইজ দ্য প্ল্যান? আমি বললাম আমি জয়নিং নিফট অ্যাজ এ হেড অফ দ্য টেক্সটাইল। বলো why you are an NID student, তুমি যখন NID স্টুডেন্ট why don't you join with us? আর এনআইডিতে চান্স পাওয়া মুশকিল, মানে স্টুডেন্টদেরও মুশকিল হয়, প্রফেসর। কিন্তু আমাকে সামনে থেকে ইনভাইট করে বলে আমি তোমাকে চাই। বলে কেন? ইউ হ্যাভ টু রিভাইভ দ্য এনআইডি টেক্সটাইল ডিপার্টমেন্ট। তখন আমি বলে দেখো তুমি এনআইডি ফার্স্ট আউট, আমি এনআইডির কাছে আমার বাড়ি রেখে থাকতাম, ইউ কাম ব্যাক। তো আই কেম এনআইডি। ও রেখে বলে পরেশকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কারো তো সালেসি করে দিয়ে দেবে, বাস এই করে আমি এনআইডিতে জয়েন করলাম 2005 টু 2010। আমি 5 বছর এনআইডি পুরো টেক্সটাইলে প্রিন্টিং ডাইং পুরো আমি রিভাইভ করে করলাম। 2010-এ আমি এনআইডি ছাড়লাম কেন? আমি একটা প্রজেক্ট করছিলাম উড়িষ্যাতে। তো উড়িষ্যার প্রজেক্টের জন্য 2010-এ এনআইডি ছেড়ে আমি উড়িষ্যাতে স্টেট ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অফ আর্টস অ্যান্ড ক্রাফট, উড়িষ্যা গভর্নমেন্টে ওদের হেড হয়ে জয়েন করলাম। এনআইডিতে আপনি যখন শিক্ষার্থী, সেই সময় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্স, মাদার ডেয়ারি কিংবা দূরদর্শনের লোগো ডিজাইন চলছে, এবং আপনি শিক্ষার্থী হিসেবে সেই সমস্তটা প্রত্যক্ষ করেছেন। সেই অভিজ্ঞতা যদি একটু ভাগ করে নেন। এটা অ্যাকচুয়াল যে এনআইডি যে সিম্বলটা, প্রথমে এই সিম্বলটা ছিল না, ওটা ছিল এনডিআই, ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউট। তো যখন আমি জয়েন করে আমার অ্যাপয়েন্টমেন্টে এনডিআই লেখা ছিল, যখন আমি পাস করে বেরোলাম তখন এনআইডি আসলো ওই সিম্বলটা। ওটা হচ্ছে কি ফুটিগার দেখলেন অনেকক্ষণ যে এনডিআই সিম্বলটার মধ্যে লোগো ডিজাইন একটা ডিফাইন্ড টাইপ ডিজাইন আলাদা হয়, মানে এরকম নয় যে মানে অনেক ভাবনা চিন্তা করে ডিজাইনগুলো করতে হয়। ওর সব কিছু চাঁদা থেকে এস্থেটিক মিনিং সব কিছু দিয়ে কাজ করতে হয়। তো উনি ইন্ডিয়া কোনো সিম্বল ঠিক হচ্ছে না, তখন বললেন যে নামটা চেঞ্জ করো, ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউটের জায়গায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন ইন দ্য সেম মিনিং। রাম মরা বলতে পারে না, রাম বলতে মরা করতে করতে রাম এসে গেল। তো ওই অবস্থা যা হোক, তো উনি চিন্তা করলেন এনটা হাফ অফ যদি এনআইডি সিম্বল, এনটা পুরো নেই, হাফ, ভিতরে হোয়াইট গ্যাপটা ছেড়ে দিয়ে ডিটা করলেন, উপরে ডট লাগিয়ে দিলেন। এখন ওই শর্টটা দেখলে হবে এনআইডি। এখন ওই বেসের ওপরে ইন্ডিয়ান এয়ারলাইন্সের সিম্বল যদি দেখো এখানে, ওই যে পেছনে উইংটা আছে না, ঠিক ওই লেভেলে ওইটাকে করা আছে ইন্ডিয়ান এয়ারলাইন্স। লাইনটা সোজা ওটা কিন্তু প্রত্যেকটা সিম্বল ওর উপরেই করতে হয় না, যা কিছু ফর্মেটের উপর। তো এই প্লেনটার এইভাবে আছে, এই যে সেটটা ওটা এল আসলো, তারপরে অ্যাঙ্গেল হয়ে গেল। তো দেখবে ইন্ডিয়ান এয়ারলাইন্স সিম্বল আইয়ে, তো অনেকে এনআইডি স্টাইলে হলো। কতগুলো ফ্যাশন যেমন হয় ওরকম স্টাইল অনেকে কমন হতে থাকে। তো ওইটা হলো।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে সিম্বল যেটা আছে, অনেকে অনেক কিছু ভাবে। ওটা ছিল আমাদের একজন টিচার ছিল শেখর কামাত, উনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওপর সিম্বলটা করেছিলেন। ওখানে অনেকে অনেক কিছু বলে, নাগিনা বাড়ি বলে একটা আছে আহমেদাবাদে, ওর সিম্বলটা ওরকম টাইপের, মানে ওই ধরনের, মানে অনেক কিছু চিন্তা করে ও যখন ডিজাইনটা করছে তখন ও ভাবলো যে ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে ভল্ট বা যেটা, ওটা সেফ ডিপোজিট ভল্ট, মানুষ টাকা রাখে শান্তি থাকবার জন্য, হবে ঠিক আছে। এবার অনেক বলে তার মানে মেন একটা, তার আগে একটু বলে রাখি, চার্লস সিম যে ওয়ার্ল্ড ফেমাস ডিজাইনার চার্লস সিম, উনি একটা জিনিস খুব ভালো বলতেন আমাদের, যাতে ওনার বইয়ের কভারটা দেয়, উনি বলছেন যে ডিজাইন ইজ এ সিম্পল থিং, উই মেক ইট কমপ্লিকেটেড। সোজা কথা, যেই বলবে যে করবে, যখন বলবে ভাই আমি এই ডিজাইনটা সাপোজ আর্ট একাডেমি এ, তারপর একাডেমি এসি আর্ট একাডেমি করবে, এবার আর্ট একাডেমি, আরে তাই তো আর্টের এই হবে, ও হবে, করবে, চালু হয়ে গেল। কিন্তু এটা কিন্তু অতি সিম্পলভাবে দেখা যায়, এই আর্ট একাডেমিটাকে ভেরি সিম্পল স্মার্ট লোগো আমি কীভাবে করতে পারি। কেন যখন একটা সিম্পল লোগো তৈরি হয় না, ওটা অনেক জায়গায় যায়, কর্পোরেটে, প্যাড, কভার, সব কিছু। তো ওই সিম্বলটা কোথায় ফিট হয়, এমন সিম্বল বানাতে হবে, ইট শুড বি ফিট এভরিওয়্যার, ইট শুড লুক স্মার্ট। তুমি যে আগেকার লেটার প্যাড দেখো, মডার্ন লেটার প্যাডের মানে অনেক খুব ডিফারেন্স হয়ে যায়, এই যে স্মার্টনেস, তখন ওইভাবে মানে ওইটা ওরা চিন্তা করে করে লোকেরা করলো। এবার বললো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেইন কি হল। আমি অনেক ইন্টারভিউর সময় কোশ্চেন করি বাচ্চাদের, ফাউন্ডেশনে করি যে কি হল, তো বলবে কি হলো, যে কি হচ্ছে লক অ্যান্ড লক হয়ে গেল কমপ্লিট। এবার কোশ্চেন আমি প্রত্যেকটা স্টুডেন্ট বলি যে কি হোলটা করেছে, হ্যাঁ দেখায়, বলে হ্যাঁ কালার বাতাও। কেউ তো যে অনেকে বাচ্চাগুলো থাকে না খেয়াল, লাল, আরে ভাই ব্লু, একটু ব্ল্যাক, আর বলো চলো আলটিমেটলি আসলো ব্লু কালার, বললো ব্লু, বলে স্যার ব্লু কালার, বলো হোয়াই ব্লু কালার গেল। তারপর এবার হচ্ছে কি, অনেক বলছে যে আমি যদি রেড কালার দিতাম সিম্বল, তাহলে কি টাকা চুরি হয়ে যেত, হবে না, না। আমি ওই জায়গায় যদি আমি মানে অন্য ইয়েলো লাগিয়ে দিতাম, লক মানে যদি ওই সিম্বলটা ইয়েলো দিতাম, টাকা চুরি হবে না। ব্লুটা কেন, ব্লু ইজ সাচ এ সিম্বলিক অফ দ্য ভেরি কুল, ইউর সান, ইউর মাইন্ড। সে আমরা সিম্বলিক কথাগুলোকে ডেঞ্জার, রেড, ব্ল্যাক, ভয়, তো ব্লু ইজ দ্য স্কাই, সান, তো ইউ keep your money is become. That's why he has selected blue color. ওখানে যদি ইয়েলো কালার সিলেক্ট করতো, টাকা যেত না, টাকাগুলো ভেতরেই থাকতো। এই যে সিম্বল বানানো, তার সঙ্গে কালার, ওইভাবে বলে কালার কম্বিনেশন, এগুলো একটা ভেরি ইম্পর্টেন্ট। কালার থিওরি যে পড়ায়, কালারটা মিনিং আছে, যে এই যে কালারটা ইউজ করায়, সেই জন্য তখন এইভাবে উনি শেখাতে আরম্ভ করলেন, এইভাবে কালারটা এইভাবে করালো। দূরদর্শন সিম্বলটা ভেরি ইন্টারেস্টিং। দূরদর্শন অ্যাকচুয়াল দূরদর্শনের জন্য হয়নি, ওটা গুজরাট এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের জন্য করা হয়েছে সিম্বলটা। সিম্বলটা এরকম আছে, আর একটা এইভাবে আছে, ইম্পোর্ট এক্সপোর্ট, লাইক দ্যাট ওয়ে করা হয়েছিল। ওইটাকে মডিফাইড করে তখন ইন্দিরা গান্ধী মানে তখন আসলো, উনি খুব তাড়াতাড়ি চেয়েছিলেন যে ওই সময় তো ওইটাকে সিম্বলটাকে বলে এটাকে ইউজ করে দাও, যে দূরদর্শন করেছে। ওর মধ্যে ওটা আমাদের দেবাশ্রী ভট্টাচার্য বলে একটা আমাদের ছেলে ছিল, ও করেছিল, ওদের সঙ্গে কাজ করে ওই পুরো লাস্ট কাজ করে। কিন্তু আমাদের সময় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মাদার ডেয়ারি যে ওই যে ড্রপটা পড়ছে, ওটাকে শ্যুট করা হয়েছে জলের ড্রপে, দুধের ড্রপে নয়, ওটা জলের ড্রপ করা হয়েছে, তখন ক্লিক করা হয়েছে, যে ওটাকে দেওয়ালোর মাদার ডেয়ারি সিম্বল দিল। তাই বলি সিম্বলটা এমন জিনিস যে ভেরি সিম্পল, যেটা চার্লস সিম বলেছিলেন, থিং ইজ ভেরি সিম্পল, উই মেক ইট কমপ্লিকেটেড। মাদার ডেয়ারি সিম্পল ড্রপ, জাস্ট ড্রপ। যার জন্য ওনার যে বইটা আছে, ওর বইয়ের উপরে জানেন তো সিম্বল কি আছে, আমেরিকা নিয়ে ওর সিম্বলের লোটা আছে না, আমাদের লোটা, ওই লোটা দেখা আছে। তা আমরা জিজ্ঞেস মিস্টার এইমস, ওয়াই ইউ কিপ ইট লোটা, ইট ক্যান বি সো মেনি থিংস। দেখো লোটা তোমাদের, দেখো তোমাদের কুম্ভাররা যে কাজ করে, যে কোনো কুম্ভারকে দেখবে, ওরা দেখবে হুইল দিয়ে লাগে, ফটাক করে ঘুরিয়ে দেয়, টোটো করে উঠিয়ে নিয়ে সুতো দিয়ে কেটে রেখে দিল, এবার লোটা দিয়ে এমনি বসে থাকলো। এবার তোমরা যখন করবে, তো আমার লোটা বলে লোটা এমনি এমনি নড়ছে, কোটা এমনি হচ্ছে, কারণটা কি? ওরা তো কোনো ডিজাইন কলেজে পড়েনি, ওরা সেন্টার অফ গ্র্যাভিটি, ওরা বাবার ঠাকুর দাদা শিখে এসে ওদের লোটা দেখো, সিম্পল লোটা। আর ওইটাকে উনি সিম্বল করে দিয়েছেন যে দেখো, দিস ইজ মাই সিম্বল অফ মাই বুক, দ্য সিম্পল থিং।
আপনার মতে একটি সফল লোগো ডিজাইনের কি কি গুণাবলী থাকা উচিত? লোগো ডিজাইন আছে, গুণাবলী। দেখো, লোগো ডিজাইনের গুণাবলী জেনারেলি আজকালকার যুগে যেটা ডিফারেন্ট সফটওয়্যার নলেজটা দরকার, ডিফারেন্ট সফটওয়্যার বা ব্যাকগ্রাউন্ড, জেনারেলি আর্ট ও ডিজাইন ব্যাকগ্রাউন্ড মাস্ট, মানে যারা বুঝতে পারবে মানে কী ধরনের মানে কিসের ওপর লোগো করা হচ্ছে, মানে এগুলো তো নলেজ দরকার। ওদের কালার কম্বিনেশন নলেজ খুব দরকার। আর মানে কম্পিউটার নলেজ খুবই, মানে আজকাল তো সব কম্পিউটারে ওই নলেজটা, আর ডিফারেন্ট সফটওয়্যার, কারণ আজকাল অনেক কিছু কাজ ডিফারেন্ট সফটওয়্যারের উপরে কাজ হয়, তো এইগুলো নলেজ দরকার। আর বাকি নিজের আইডিয়া থিঙ্কিং, এটা তো কোনো পার্টিকুলার কোনো বই নেই, কোনো মেথড তো নেই, নট লাইক এ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যে সিম্বল হলে এই করতে হবে। এটা হচ্ছে টোটালি ডিপেন্ড, মানে প্রত্যেকটা সিম্বল করতে গেলে এস্থেটিক মিনিং অফ দ্যাট, কিসের জন্য আপনি করছে মানে সিম্বলটা। এখন যদি টেক্সটাইলের সিম্বল করতে হয়, আই ক্যান ডু লাইক এ স্টিল। তো এই যে জিনিসগুলো আছে না, সেরকম দেখে মেটেরিয়াল হিসাবে ডিজাইনটা ওইভাবে ওকে তৈরি করতে হবে, যার মধ্যে ওটা ফিলটা আসে। আজ আমি টাটা স্টিলের সিম্বলটা, ওটা যদি আমি রিলায়েন্সের কাপড়ে ফ্যাব্রিকে দিই, ঠিক মানাবে না। যদি নোটিস করবে টাটা স্টিলের সিম্বলটা একবার লাগে স্ট্রং স্টিল, যখন ফ্যাব্রিকে আসবে অন্যরকম, যেমন বম্বে ডাই, তো সেই হিসাবে চেঞ্জ করতে হবে। মানে ওটা ডিজাইনের উপর, যার জন্য গুড ব্যাড ডিজাইনার হাত থেকে কোনো সিম্বল ভালো লাগে, কোন লোগো ভালো লাগে না, নিজেরই বুঝতে পারা যায় যে লোগোটা কি হচ্ছে না। এই ধরনের যেমন টেক্সট প্রিন্টের ওটা দেওয়া হচ্ছিল, টেক্সট প্রিন্টের যে সিম্বলটা আছে না, ওটা ওই সময় ওই যে টিটা, ওটা টেরিলিন, এটা ম্যানমেড ফ্যাব্রিক দিয়ে ওটাই সিম্বলটা আসতো, ওই টাইপের টেরিলিন, মানে আগে ছিল টেরিকট, টেরিলিন ফ্যাব্রিকের ওই ধরনের। ওই সিম্বলটা যদি আমি কোনো ফার্নিচার কোম্পানি যাই, মানাবে না। তো ওইগুলো চিন্তা করি সিম্বলগুলো করতে হবে ওদেরকে। আপনি এক্ষুনি টেক্সট প্রিন্টের কথা বললেন, যার ঐতিহ্য শুধুমাত্র রাজ্যে নয়, রাজ্যের বাইরেও তার গুণাবলী ছড়িয়ে পড়েছে। তো সমিতা চ্যাটার্জির কথা তো আমরা জানি, তবে এটাও জানি যে আপনার হাত ধরেই এই টেক্সট প্রিন্টের যাত্রা শুরু। তো কিভাবে এই টেক্সট প্রিন্টের সূচনা হলো? আর টেক্সট প্রিন্টের সূচনার একটা থেকে, মানে ওটা তো প্রথমে কাপড় প্রিন্টিংয়ের ফ্যাক্টরি ছিল না, ওটা অনেক আগে আমার ভাইয়ের ও ফ্রুট জুসের ফ্যাক্টরি ছিল। ওখানে আগে ফ্রুট জুস হতো। তারপর ওই সময় বেঙ্গলে না প্রচণ্ড স্ট্যাগারিং প্রবলেম হতো, ইলেকট্রিসিটি প্রবলেম। তো এরকম ইলেকট্রিসিটি প্রবলেম অনেক সময় ফ্রুট জুসগুলো হচ্ছে কি, মানে টাইম মতো কারেন্ট দরকার, যা কিছু প্রসেস ছিল না, এখন প্রসেস যদি স্টপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এইসব নানান কারণে এটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তারপর অনেক কিছু চিন্তা করে করে আমার ভাইয়ের শ্বশুরমশাই ওরা সব আইডিয়া দিল যে অন্য কিছু কী করা যায়। তখন ঝাড়গ্রামে না প্রিন্টেক্স বলে একটা প্রিন্টিং ইউনিট ছিল শালবনীতে, প্রিন্টেক্স। তুমি জানো যে নাম শুনেছিল প্রিন্টেক্স? আচ্ছা, তো অনেক ছোট ছিল। তো অনেকে চিন্তা করে ওই মানে কাপড় মানে হচ্ছে যে এরকম কিছু করা যায়। তখন ও শ্বশুরমশাই বলছে যে তো দাদা আমার নাম বলে পরেশটা আছে, ওকে জিজ্ঞেস করো, ও তো টেক্সটাইলে এত বছর আহমেদাবাদে সব ইন্ডাস্ট্রিতে। তখন এসে আমি দেখলাম, আমরা স্টার্ট করো। আমি তো তোমার স্পেস ঠিক আছে, পুরো সেটটাও ঠিক আছে টেক্সটাইল জন্যে, তো তুমি ওখানে টেবিল লাগাও। দিয়ে আমাদের কয়েকটা অল্প 3টে টেবিল দিয়ে স্টার্ট করে প্রথমে অনেক কষ্ট করতে হয়েছে, মানে অল্প অল্প করে ছাপতে আরম্ভ হয়েছে, ছাপতে ছেপে তারপরে এরা কষ্ট করেছে। আমার ভাইয়ের ওয়াইফ, ও বেচারও যেত ঘরে ঘরে বিক্রি করে, এভাবে ধীরে ধীরে ওটা স্টার্ট করেছে। কিন্তু একটা জিনিস সবসময় বলছি যে মানে কোনো ইন্ডাস্ট্রি, যেটা আমার এক্সপিরিয়েন্স হয়ে গেলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি আহমেদাবাদে, যে আহমেদাবাদ কল দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। আমি যখন 68-এ যাই তখন তখন আহমেদাবাদে প্রায় মোর দেন 60 টেক্সটাইল মিল। আবার টেক্সটাইল মিল মানে হাই, এবং ধীরে ধীরে মিল বন্ধ হতো আমি দেখলাম। সেটা এর রিজন হচ্ছে যে কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে যে ইউর কাস্টমার আর অলওয়েজ রাইট, তো ওটা একটা ধ্যান রাখতে হবে। সেকেন্ড থিং, কোয়ালিটি অফ দ্য ফ্যাব্রিক, প্রিন্টিং, কালার, মানে ওইখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং চলবে না, ইট শুড বি দ্য বেস্ট, যেটা মনে লোকের দাগ লাগবে যে না এই কাপড়টা কিনলে এই রঙটা যায় না এদের কাছে। অনেকটা আজকাল বাজারে অনেক ফেক কালার বেরিয়েছে, আমি নিয়ে আসবে, ঘরে আনবে, ধোবে কালার বেরিয়ে গেছে, এই যে প্রবলেম।
তখনই রতনকে ওই বিষয়ে তখনই ডিসকাস হচ্ছে, যেটা ভালো যে ও মেনটেন করেছে। রতন তখনই বলেছে তো কোয়ালিটি অফ দ্য ফ্যাব্রিক তোমাকে দিতে হবে, বেস্ট কোয়ালিটি। আগে আমাদের পাওয়ার লুম ছিল এখানে, সে পাওয়ার লুম বন্ধ করে দেওয়া হয়। আর প্রিন্টিংয়ের হচ্ছে কি গ্রে কাপড় দরকার, তো গ্রে কাপড় প্লেন্টি অ্যাভেলেবেল ইন দিস কান্ট্রি। বম্বে ডাইং আছে, অ্যাংলো ফ্রেঞ্চ মিল আছে পন্ডিচেরি, সোমাসুন্দর মিল কোয়েম্বাটুর, এরা হচ্ছে ওয়াইডার উইথ আমাদের ফ্যাব্রিক ওয়াইডার উইথ। তো ওয়াইডার উইথ ফ্যাব্রিক সব জায়গায় বানা দেয়। আহমেদাবাদে আমরা ওয়াইডার উইথ ফ্যাব্রিক নিয়ে বানায় না, ওরা রুম নেই, অন্য জায়গায় আনা হয়, এখন করেছে। একটা হচ্ছে ওয়াইডার উইথ, যেটা আমাদের একটা কম্পিটিটার পাইনি, আমাদের সঙ্গে আমরাই করতে পারি সিঙ্গেল। এই একটা কোয়ালিটি অফ দ্য ফ্যাব্রিক, ওখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং কোনো এ নেই যে বেস্ট। আর বেস্ট হচ্ছে আমাদের এটা কালার, কালার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আমি তখনই বলেছিলাম ইউজ দ্য বেস্ট বাইন্ডার। ওর কালারের মধ্যে কতগুলো অক্সিলারি থাকে, কালার বাইন্ডার সব মিক্স হতে হয়। আমাদের প্রত্যেকটা জিনিস স্ট্যান্ডার্ড কোয়ালিটি দরকার, তাহলে তুমি বাজারে দাঁড়িয়ে থাকতে পারবে। এখন তোমরা কিনে নেবে 10টা 15টা, ধোয়ার পর যখন ফেরবে, আরে এই কালার ফেড হয়ে যায়, এই কাপড়। আমাদের একটা দেবে কালার ফেড হয় না, কাপড় ফাটে না, চলতে থাকে। আমরা ঠকে যাই, ঠকে গিয়ে কয়েক বছরে বেডশিট করে তারপরে কেউ বাইন্ডিং করা, পর্দা করে কিছু ইউজ করা, যে কাপড় হচ্ছে না। সেই জন্যে আপনার কতগুলো কোয়ালিটি আছে। এক্সেলেন্ট বাইন্ডার বলে একটা বাইন্ডার আছে, ভেরি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। আমরা যেটা মিল ইন্ডাস্ট্রিতে সব জায়গায় বম্বে আপনার সব ইয়ে করি, ও একটা আছে। তো বাইন্ডার বেস্ট। আর কালার কেম একটা আছে কোম্পানি, খুব নাম করা, যারা কালারের জন্য ফেমাস। ওকে বলা হয়েছিল যে এই কোম্পানি কালার, এই কেমিক্যালগুলো ইউজ করবি যেগুলো স্ট্যান্ডার্ড। অনেক আছে, ডুপ্লিকেট প্রচুর পাওয়া যাবে। ডুপ্লিকেট হলে আজ না তো কাল তো ধরাই পড়ে যাবে, বেরিয়ে যাবে। তো যেটা মেনটেন করেছে ওই একটা। সেকেন্ড থিং ফ্যাব্রিক মেনটেন, এই কতগুলো জিনিস দরকার। অ্যান্ড আনাদার নো ডাউট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এ ডিজাইন। তোকে ওই ধরনের ডিজাইনটা করতে হবে যেই ডিজাইন লোকে পছন্দ। আচ্ছা, এবার হচ্ছে কি ডিজাইন ডিপেন্ড অন মার্কেট টু মার্কেট, পছন্দ। মানে এই যে স্টাইল ফর ডিজাইন হয়, এই ডিজাইনটা হয়তো আহমেদাবাদের দিকে বেশি চলবে না, কিছু তো করবে, কিন্তু ওইখানকার পাবলিক চয়েস আলাদা। ওদের পাবলিক চয়েস বম্বে ডাইং আছে, ওয়েলসপান আছে, বড় বড় কোম্পানি এক ধরনের রয়েছে। এইদিকে কতগুলো আছে যে যাদের এই পছন্দ। আলাদা হচ্ছে রেট অফ দ্য, মানে রেট বেডশিটের রেট। এখানে যে বেডশিট আমরা বিক্রি হয় 650, 700, 750। আমি যে ওয়েলসপান কি বম্বে ডাইংয়ে যাই, ওদের যে স্ট্যান্ডার্ড স্টার্ট হচ্ছে 2500, 3000 উপর থেকে। এবার আমরা অনেক কোয়ালিটি করেছি, বা আমাদের বেডশিট যেগুলো আমরা যেটা হোটেল যেমন বম্বে ডাইংয়ের থেকে অন্য জায়গায় রিলায়েন্স থেকে করে দিয়েছিল, আমাদের হোম ফার্নিশিং রয়েছে। তো ওই সময় আমাদের যেগুলো যাই ওগুলো খুব হাই স্ট্যান্ডার্ড, মানে প্রাইসে 10,000, 15,000 সেট, বড় বড় 5 স্টার হোটেল নিচ্ছে। ওই একটা মার্কেট, ওটা একটা চয়েস আলাদা। ওখানে খুব বেশি মানে ঝকমকে কালার ফলো, ওটা একটা স্ট্যান্ডার্ড। তো এইগুলো কতগুলো হচ্ছে যে এক সার্টেন মার্কেট সিনারিও, মার্কেট সেগমেন্টে যেগুলো আছে এখানে, যাতে পিপল ওরা অ্যাফোর্ড করতে পারবে, তোমাকে প্রাইস রেঞ্জ অ্যাফোর্ড, কালার মানে ফাস্টনেস অ্যাফোর্ড, কোয়ালিটি অফ দ্য ফ্যাব্রিক অ্যাফোর্ড, এইগুলো সবগুলো যদি মেনটেন করতে পারা যায় তাহলে চলতে থাকবে, সোজা কথা। আর আনাদার থিং, ওর সঙ্গে যে লেবার যারা করছে, ইউ হ্যাভ টু কিপ দেম হ্যাপি অলসো। আপনি ইউনাইটেড ওয়ার্ল্ড ইনস্টিটিউট অফ ডিজাইনের প্রতিষ্ঠাতা সদস্য। তো এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বর্তমান কর্মপরিসর সেই সম্পর্কে বলুন। ওকে, ইউনাইটেড ওয়ার্ল্ড অফ ইনস্টিটিউট অফ ডিজাইনের আশাটি ছিল, আমি তার আগে আমি বনস্থলী ইউনিভার্সিটিতে পড়াতাম, মানে ওখানে যেতাম, ওদের ডিজাইনে ওখানে করাচ্ছিলাম। ওখানে থাকতে থাকতে ইউনাইটেড ওয়ার্ল্ড ইনস্টিটিউট অফ ডিজাইনে যে স্টার্ট, মানে যারা ছিলেন তারাও আমাকে জানতেন। তো ওনারা আমাকে ফোন করলেন, বললেন যে দাদা আমরা কলকাতাতে ইউআইডি সেট আপ করতে চাই। আমাদের যে মালিক অরিজিনাল ফ্রম ক্যালকাটা, আচ্ছা, ওরা অরিজিনাল ক্যালকাটা। আর ক্যালকাটাতে ইনফিনিটি বেঞ্চমার্ক বিল্ডিংয়ে সল্টলেকে 10th ফ্লোরে আমাদের রয়েছে। আমাদের এখনো ম্যানেজমেন্ট কলেজও আছে ওখানে। তো আমাকে বললো তুমি ক্যালকাটা থেকে স্টার্ট করো, তাহলে ভালো, তাহলে আমরা ক্যালকাটা একটা ব্রাঞ্চ করতে পারবো। তো আমি ক্যালকাটাতে ছিলাম প্রায় 3 মাস, আমি ট্রাই করেছি, কিন্তু খুব একটা রেসপন্স পাইনি স্টুডেন্ট হিসাবে। তো ম্যানেজমেন্ট বললো যে তুমি আমাদের আহমেদাবাদে অলরেডি আছে, আমাদের কর্নাটক ইউনিভার্সিটির আন্ডারে আমাদের অলরেডি খুব বড় ডেন্টাল কলেজ আছে, আর আমাদের ম্যানেজমেন্ট কলেজ অলরেডি এস্টাবলিশ। তো ওইখানে ওরা ডিজাইন স্কুলটা স্টার্ট করেছে, বলে আপনি এখানে শিফট হয়ে যান। তো আমি আহমেদাবাদ শিফট করলাম, ভালো, কেন আমার প্লেস আমি আহমেদাবাদেরই। তো দিয়ে আহমেদাবাদে আসলাম, জয়েন করলাম। দিয়ে ওইখানে আমাদের টোটাল 50 স্টুডেন্ট ছিল,
আর আমাদের 5টা ডিপার্টমেন্ট ছিল, আচ্ছা। যার মধ্যে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ছিল, লাইফস্টাইল অ্যাসেসরি, ভিজুয়াল কমিউনিকেশন, প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়ার। প্রত্যেকটা ডিপার্টমেন্ট 10টা করে স্টুডেন্ট আমরা পেয়েছি আচ্ছা। বিগিনিং, 10 স্টুডেন্ট। আর মোস্ট অফ দি 80% লোকাল স্টুডেন্ট ছিল। এইভাবে আমরা স্টার্ট করি। প্রত্যেক ডিপার্টমেন্টে আমরা একটা দুটো করে ফ্যাকাল্টি, আমরা কয়েকজন 6-7 ফ্যাকাল্টি। মোস্ট অফ দ্য ফ্যাকাল্টি আমরা এক্স এনআইডি থেকে আমরা সব জয়েন করি, আমাদের ফ্রেন্ড সার্কেল দিয়ে আমরা তো স্টার্ট করি। নো ডাউট ফুল সাপোর্ট আমরা ম্যানেজমেন্টে পেয়েছি। ম্যানেজমেন্ট বলছে ডোন্ট ওয়ারি, হোয়াট এভার মানে চেঞ্জ, আমরা অ্যাকর্ডিং টু আমরা চেঞ্জ করতে থাকবো, গ্রো করবে, আমরা ডিপার্টমেন্ট বাড়াবো, বিল্ডিং বাড়াবো, সব করবে। তো কেন এটাকে বিরাট দরকার সাপোর্ট না পেলে। তো সাপোর্ট পেয়েছি ধীরে ধীরে ধীরে। যখন 19 স্টার্ট করে অ্যারাউন্ড 1912 স্টার্ট করলাম, 17 স্টার্ট করে 5 বছরের মধ্যে আমাদের বিগিনিং 50 স্টুডেন্ট, 5 বছর পর আমাদের স্টুডেন্ট হলো 1500, 1500 প্লাস, নিয়ারলি 2000 কাছাকাছি। তো হয়ে গেল। ততদিন পর্যন্ত আমি ফাউন্ডেশনটাও দেখতাম আর প্লাস ফ্যাশন আর এটা দেখতাম, আর বাকিগুলো আমার বন্ধুরা সব ডিপার্টমেন্ট দেখতে। তারপরে গ্রো করতে আরম্ভ করলো, যে আমরা ফ্যাকাল্টি ইনক্রিজ করলাম, ফাউন্ডেশন স্টুডেন্ট বাড়লো। আমাদের তখন ইনটেক মানে স্টার্ট হলো 150 স্টুডেন্ট, তারপরে 250, এই করে আমাদের ইয়ারলি বাড়তে থাকলো। ফ্যাকাল্টি বাড়াতে আরম্ভ করলাম, স্টুডিও বাড়ানো হলো, অল দ্য ফেসিলিটি মানে যেটা স্টুডেন্ট বাড়ছে আমাদের ওইভাবে ইনক্রিজ করতে হয়ে গেল। এইভাবে করতে করতে পুরো এখন আমাদের প্রায় স্টুডেন্টস থেকে অ্যারাউন্ড 3000 প্লাস আমাদের। আর আমি তখন আমাকে ম্যানেজমেন্টই বললো যে দাদা আপনি তো অনেক মেহনত করছেন, তো আপনি একটু রেস্ট নিয়ে, বলে রেস্ট তো আমি তো পারবো। মোবাইলে বলে ঠিক আছে, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো আমাকে বলে আপনি টেক্সটাইল অ্যাপারেলটা হ্যান্ডেল করতে থাকুন। দিয়ে করে করে যখন প্রায় 3000 স্টুডেন্ট, তখন আমাদের ইনস্টিটিউট ভাবলো যে আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন শুড বি স্ট্রং যে কোনো ডিজাইন কলেজে। যে আমাদের 600 বাচ্চাটাকে আমি এখন ট্রেন করি, তো আমাকে বলে হোয়াই ডোন্ট ইউ বিকাম এ মেন্টর অলসো। আমি অ্যাসোসিয়েট ডাইরেক্টর প্লাস মেন্টর ফাউন্ডেশন। দিয়ে বাচ্চাদের মেন্টারিং করি 6 মাস প্রায়। আমাকে ক্লাস নিতে হয় মেটেরিয়ালের উপর, আমি ক্লাস নিই। তো ওদেরকে আমি উইভিং শেখাই, ডাইং, পেন্টিং, অল সর্ট অফ থিং। আলাদা ফ্যাকাল্টি আছে, নানা রকম সিরামিক সব করে, কিন্তু আমি অ্যাজ এ মেন্টার। এবার লাস্ট 4 ইয়ার্স ওরা চেষ্টা করেছে আমরা ক্রাফট, ও জানে যে আমি ক্রাফটের প্রচুর কাজ করছি, এনআইডিতেও প্রচুর করেছি। বলে দাদা আমি ক্রাফট, উই হ্যাভ টু স্টার্ট এ ক্রাফট দেখতে নাম। ফ্যাট ক্রাফট ইনোভেশন সেন্টার হয়ে গেল। পর লাস্ট 4 ইয়ার্স আমি ওটাকে ধীরে ধীরে স্টার্ট করতে লাগলাম। আমি নিজের হাতে ড্রয়িং করে এমব্রয়ডারি করানো, আমি বেঙ্গল থেকে এমব্রয়ডারি এক্সপার্টকে নিয়ে গেলাম, প্রায় 5 জন আমার সঙ্গে কাজ করে কলকাতায়। ওরা আমার সঙ্গেই 2013 থেকেই আছে। তো ওইভাবে আমি ক্রাফট সেন্টার থেকে দাঁড় করলাম। এখন ভেরি বিগ ক্রাফট সেন্টার। তাই ম্যানেজমেন্ট বলতে ইউ শুড বি এ ডিন অফ দ্যাট। তো আমি ডিন, আমার অ্যাসিস্ট্যান্ট ডিন আছে, ডক্টর কাকুলি আছে একজন। তো এইভাবে আমি ক্রাফট সেন্টারটাকেও করছি। আর এটা করে করে এখন গ্রো করে গেছি। গ্রো করতে করতে আমাদের সেকেন্ড মানে কলেজ খোলা হলো এনসিআর, যেটা গুরগাঁওয়ে, দিল্লিতে। আমাদের ডিফারেন্ট ডিজাইনের ডিফারেন্ট স্ট্রিম বানানো হলো। স্ট্রিম মানে যে আমাদের যে 5টা ছিল আগে, যেটা আমাদের টেক্সটাইল অ্যাপারেল, লাইফস্টাইল অ্যাসেসরি, ভিজুয়াল কমিউনিকেশন, প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়ার। এখন আমরা হচ্ছে অটোমোবাইল, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, আর অ্যানিমেশন, ফিল্ম মেকিং ভিডিও। তো আরও প্রায় অ্যাড করা হলো। পরে আমাদের প্রায় 9টা থেকে 10টা ডিজাইন ডিপার্টমেন্ট হয়েছে। এখন স্টুডেন্ট প্রায় আমাদের 3500 স্টুডেন্ট, ফ্যাকাল্টি নিয়ারলি মোর দ্যান 200 ফ্যাকাল্টিজ আছে। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের হায়দ্রাবাদে আমাদের ক্যাম্পাস, বিরাট ক্যাম্পাস রয়েছে। তা আমরা দিল্লিতে জিডি গোয়েঙ্কা ইউনিভার্সিটি আছে, ওদের ডিজাইন স্কুলটা আমরা টেক ওভার করেছি। হয়ে গেল প্রায় 4 বছর, কারণ ওরা চালাতে পারলো না, আমরা পুরো ক্যাম্পাসটা ওখানে করেছি। তা আমরা দুবাইয়ে একটা ক্যাম্পাস আছে আমাদের। দুবাই আমরা ফ্যাশন অ্যান্ড ইন্টেরিয়ারটা খোলা হয়েছে, যেটা আমাদের ওয়ার্ল্ডের নাম করা পার্সন ফ্যাশন ইনস্টিটিউট আছে, ওদের সঙ্গে টাই আপ হয়েছে। আর একটা ওইখান থেকে আর একটা আমাদের এখন ব্যাঙ্গালোরে খোলা হচ্ছে। আর আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে ক্যানাডাতে খোলা। তো এইভাবে গ্রো করে যাচ্ছে ডিজাইন এটা। বাস এইভাবে আমাদের গ্রো স্টার্ট ফ্রম 50, আর মোর দ্যান 3000 উপর 3050 স্টুডেন্ট হয়ে গেছে, বিরাট ক্যাম্পাস। আর যদি ইউনাইটেড ওয়ার্ল্ড ইনস্টিটিউট, ওটা যদি .com ওয়েবসাইটে গেলে পুরো ক্যাম্পাস দেখতে পারবে এখানে।
আর খুব সুন্দর ক্যাম্পাস আমাদের, একবার রিসর্টের মতন ক্যাম্পাস বানানো। তো এখন লাইকে আমাকে ওরা বিশ্ববিদ্যালয় নাম রেখেছে, ছাত্র চায় না, মানে ইউ আর দ্য ওয়ান অফ দ্য পিলার। আর আই জাস্ট এনজয়, মানে বাচ্চাদের করে যাচ্ছি ডিজাইন লাইনে। আর আই এম কানেক্টেড উইথ দ্য লটস অফ ক্রাফট ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি। আমি বোর্ড অফ স্টাডি মেম্বার। এখন রিসেন্টলি শ্রী রবিশঙ্কর ইউনিভার্সিটিও আমাকে চায়। তো আজকেই ওরা পাঠিয়েছে যে আপনাকে পাঠাচ্ছি, আপনি ঠিক আছে অনলাইনে। আমি ওদেরকে ওদের অলরেডি আর্ট সেন্টার আছে, ওরা এবার ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল। তো ওরা আমার কাছে আইডিয়া চেয়েছিল কী করা যায়। আমরা টেক্সটাইল অ্যান্ড ফ্যাশনটা ওয়ার্ডটা ইউজ করো, তাহলে ইউল গেট এ মোর স্টুডেন্ট। আজকালকার বাচ্চাদের থিঙ্কিং আলাদা হয়ে গেছে। তো এইভাবে এখন স্টার্ট করতে, তো মানে তো এখানে আছি আমি কিট ইউনিভার্সিটির সঙ্গে আছি কানেক্টেড। আর তারপর ব্যাঙ্গালোরে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, পাঞ্জাবে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, এদের সবগুলো আমি বোর্ড অফ স্টাডি মেম্বার। পেইন্টিং এবং ডিজাইন এই দুটোর মধ্যে মৌলিক পার্থক্য কোথায় রয়েছে, আবার কোথায় এই দুটো সমান্তরালে চলছে? পেন্টিং হচ্ছে একটা জিনিস, এটা একবার টোটালি ক্রিয়েটিভ, মানে ক্রিয়েশন, মানে ওটা হচ্ছে ডিজাইনের সঙ্গে তার ডিফারেন্স হচ্ছে যে পেন্টিং যেটা আছে মেন থিং হচ্ছে আমরা ওটাকে রিপিট করি না। যেখানে ডিজাইনটা আমরা ডিজাইনটা মানে ওকে রিপিট করতে হয়, বিকজ অফ টেকনিক্যাল। আর যে কোনো ধরুন শাড়ি ড্রেস মেটেরিয়াল করতে হয়। কিন্তু পেন্টিং হচ্ছে যে অনেক সময় যে পেন্টিং, যে সব পেন্টিংকে ডিজাইনে আনা যায়, এটা অনেক সময় ফিট হয় না, ঠিক হয় না। ওর একটা আলাদা ধরন আছে, এক চিন্তাধারার উপর পেন্টিং করা হয়। আর ডিজাইনটা হচ্ছে কি, ডিজাইনকে একটা সার্টেন মেথড ফলো করতে হয় আমাদেরকে। আর ওই মেথডটা ফলো করতে হয় অ্যাকর্ডিং টু টেকনিক মেশিন, কোন মেশিনে আমি ডিজাইন ছাপবো, ওই সব আমাকে ডিজাইনকে চেঞ্জ করতে হয়, যেটা পেন্টিংয়ে দরকার পড়ে না। পেন্টিং একটা ইটসেলফ একটা ক্রিয়েশন হয়, কিন্তু ডিজাইনটা ওরকম হয় না। ডিজাইনটাকে আমাকে চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু মার্কেট সিনারিও, এবং কিসে ইউজ করছি, কোন মেশিন ইউজ করছি, এই সব আমাকে ডিজাইনকে চেঞ্জ করতে হয়। পেন্টিংয়ে আমরা করি না। কিন্তু হ্যাঁ, দুটোর মধ্যেই আপনার কালার সেন্স, ড্রয়িং সেন্স, কম্পোজিশন সেন্স সবই দরকার ওই রয়েছে। সেই জন্যে আমি এইটুকু বলতে পারি যে দে আর দ্য ব্রাদার, ওয়ান কাজিন ব্রাদার, এইভাবেই করতে পারি। তো পেন্টিং যে করছে সেটাও এক আর্ট, ডিজাইনও যে করছে সেটাও একটা ধরনের আর্ট, এই আর কি। শান্তিনিকেতন থেকে শেখা স্বাধীন সৃজন দর্শন বর্তমান কর্পোরেট ওয়ার্ল্ডে কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন? ওকে, শান্তিনিকেতনে প্রথমে বলছি, শান্তিনিকেতন আমার হাতে করি, মানে ডিজাইনের হাতে করি, যেটা গরুজির কাছে শিখেছিলাম আমার। তো ওটা তো খুবই আমাকে হেল্প করেছিল যে ডিজাইনটা কীভাবে দেখতে, কোনো অবজেক্ট ফুল পাতায় দিয়ে কীভাবে করা, এসব আপনার করা হয়েছিল। ওটা একটা ওই সময়টা খুব পপুলার ছিল। কিন্তু ইউ হ্যাভ টু মুভ উইথ দ্য টাইম। সে ইফ ইউ ডোন্ট মুভ উইথ দ্য টাইম, আপনি পিছন থেকে যাবেন। সেই জন্য শান্তিনিকেতনে একটা স্টাইল ধারা ছিল। পরে ধীরে ধীরে যখন পছন্দ স্টার্ট হলো, মানে প্রত্যেকটা মানুষের, মানে এই লাইনটা এমন লাইন যে প্রত্যেকটা মানুষের পছন্দের উপর আমাদের কাজ করতে হয়, পছন্দের উপর কাজ করতে হয়, কী মেটেরিয়ালের উপর কাজ করতে হয়, এরকম। সেই জন্যে ডিজাইনটা ওইসব ডিজাইনকে একটা ফিক্স ধরে রাখা, ওটা কিন্তু খুব ডেঞ্জারাস। ইট উইল বি ভেরি নাইটমেয়ার ফর এ ডিজাইনার। আমি সব ডিজাইনে বলি যে ঠিক আছে, ইট ইজ এ গুড, বাট ইউ হ্যাভ টু চেঞ্জ অ্যাকর্ডিং টু টাইম। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ফর্ম, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য কালার, ইউ হ্যাভ টু চেঞ্জ, বিকজ টাইম টু টাইম, যেটা ডিজাইন ফিল্ডে খুবই ইম্পর্টেন্ট। এবং কর্পোরেটে যেগুলো হচ্ছে, ওরা সবসময় ওই চায় যে মার্কেটে চলা চাই, বিক্রি হওয়া চাই। তুমি হোয়াট এভার মেবি ইউর এ গ্রেট ডিজাইনার, হোয়াট এভার দিস থিং, ইফ ইউ ডাজন্ট রান ইন দ্য মার্কেট, ইউ আর ফেলিওর। ওকে, সেই জন্যে আমাদেরকে বেসিক খুব ভালো সবই শান্তিনিকেতন শিখেছে। শান্তিনিকেতন অনেক সময় আমি বলি ওদেরকেও সবসময় যে ইট ইজ গুড, বাট ইউ হ্যাভ টু গো আর লার্ন, মানে ইউ টেক ইন্টার্নশিপ অর সামথিং, গো আর লার্ন ফর দ্য ইন্ডাস্ট্রি অলসো, হোয়াট ইন্ডাস্ট্রি ওয়ান, বিকজ দ্যাট ইজ দ্য ফিউচার। মানে ফিউচারে ওটা করবে। সেই জন্যে আমার মনে হয় যে કોઈ ডিজাইনার কোনো একবারে স্টাবন হয়ে না যায় যে আমি যা করছি দ্যাট ইজ দ্য দুনিয়া আমাকে যে কিনবে তা নয়। গুড, অ্যাজ এ গুড ডিজাইন। কিন্তু যখন আমি কর্পোরেটে আসতে যাচ্ছি, তখন আমাকে মাইন্ড একটু সেটা চেঞ্জ করতে হবে যে আমি কি চাই। দেখুন, একটা টেক্সটাইল আমার এখনও ভালো আছে যে আমি একটা খুব ভালো একটা আনসার দিয়েছিলাম যখন আমি রিলায়েন্সে জয়েন করলাম আহমেদাবাদে অ্যাজ এ জেনারেল ম্যানেজার ডিজাইন। যেমন আমার ব্র্যান্ড ওখানে অনলি বিমল
যেটা শাড়ি ছাত্র পরেই রয়েছে। আমার ইন্টারভিউ যখন দিলে তখন আমার ইন্টারভিউ দিলে টিনা আম্বানি মানে টিনা মুনিম, যে অ্যাক্ট্রেস অনিল আম্বানির ওয়াইফ। তো আমি আমার 2 বছর উপর কাজ করতে 2টো বস ফিমেল পেয়েছিলাম, এক টিনা আম্বানি আর নীতা আম্বানি। ওকে, টিনা আম্বানি যখন আমাকে ইন্টারভিউ দিলে আমাকে বললেন যে অ্যাকচুয়ালি আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম টিনা আম্বানির কাজিন ব্রাদারের সঙ্গে, কমল মঙ্গল দাস আর্কিটেক্ট, প্রথম 1971। তখন উনি আমাকে জিজ্ঞেস করেন যে মিস্টার চ্যাটার্জি, ক্যান ইউ টেল ওয়ান ওয়ার্ড আই ক্যান রিমেম্বার অ্যাবাউট দ্য প্রিন্ট ডিজাইন, টেক্সটাইল প্রিন্ট ডিজাইনে এমন একটা শব্দ বলুন যেটা মানে আমার মানে মনে থাকে। ঠিক আছে, আমার দেখুন যে প্রিন্ট ডিজাইন ইজ লাইক দ্যাট, আমরা হিন্দিতে বলি পেলে দর্শনধারী बाद में জ্ঞান বিচারী, এইটা হয়। তো উনি একটু তার মানে কেন ব্রিফ ইট, মানে এলাবোরেট করো। তো অল দ্য ভাইস প্রেসিডেন্ট এভরিবডি টেক, আই ওয়াজ জয়নিং দ্য হেড অফ দ্যাট, তো অল দ্য পিপল আর দেয়ার রেডি, সব বসে আছে, জিজ্ঞেস করছে বলে কী ব্যাপার। আবার দেখুন আমরা যখন মার্কেট মানে উইন্ডো শপিংয়ে যাই, যে কোনো শহরে উইন্ডো শপিংয়ে খুব বিউটিফুল শাড়ি কাপড় রয়েছে, তো আপনি দেখে বলে বাহ, লাভলি শাড়ি, লাভলি ড্রেস, লাভলি, তো বাহ বাহ হয়ে গেল, দ্যাট ইজ আ দর্শনধারী। যখন ভিতরে গেলাম যে কাপড়টা, আরে তো খুব পাতলা, থিন, এ ঠিক, এই যে জ্ঞান বিচারি ওটা পরে হয়। তো এই হচ্ছে কি আমাদের টেক্সটাইলের প্রিন্ট লাইনটা, মানে ইট শুড বি অ্যাট্রাক্ট ফার্স্ট, মানে দর্শনধারী বাদ মে জ্ঞান বিচারি, তারপর করতে। সেটা আমরা জানি যে যখন ডিজাইনটা আমি কোথায় দেবো, আমি শাড়িতে দেবো তো আমার কোয়ালিটি কী হবে, আমি এটা যখন আমি ড্রেস মেটেরিয়ালে যাবো তো আমাদের ডিফারেন্ট কোয়ালিটি অফ দ্য ফ্যাব্রিক হয়, যে আমাদের ক্যামব্রিক বলি, পবলিন বলি, স্যাটিন বলি, অনেক কিছু, প্রত্যেকটা ফ্যাব্রিকের ক্যারেক্টার আলাদা হয়, ফল কীভাবে হয়, এগুলো করতে করতে এগুলো দেখো, কলেজ ইজ নট পসিবল ফর এনি ডিজাইন, এনি ইনস্টিটিউট টু মানে পুরো শেখাতে পারবে ঠিক, ইউ হ্যাভ টু লার্ন ইন দ্য ইন্ডাস্ট্রি। যেটা আমি করেছি, আমাকে কলেজ শিখেছে ডিজাইন কী করেছি, ম্যাক্সিমাম টেকনিক্যাল আই লার্ন ফ্রম দ্য গ্রাউন্ড ফ্লোর, যে যারা কাজ করছে আমি ওদের কাছে শিখেছি 35 ইয়ার, ওদের কাছে জিজ্ঞেস করলাম যে এটা এরকম কাপড়ে এলো কেন, ওরা বলে স্যার দিস ইজ তো দিস ইজ আ লার্নিং, তাই তো লার্নিং। তো এইটা সবসময় যে কর্পোরেটে মানে ইট শুড বি অ্যাট্রাক্ট, ইট শুড বি সেলেবল, মানে দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আপনার উৎস বা শিকড় হলো আমাদের এই প্রিয় শহর ঝাড়গ্রাম, এখান থেকেই আপনার বড় হয়ে ওঠা। তো আপনার শিল্প চর্চার ক্ষেত্রে এই জন্মভূমির অবদান কতখানি বা কিভাবে ঝাড়গ্রাম আপনার শিল্প চর্চাকে প্রভাবিত করে? হ্যাঁ, মানে এটা অফকোর্স যেখান থেকে এটা তো প্রচুর এফেক্ট তো হয়। আমার মনে হয় যে আমরা যখন ঝাড়গ্রামে ছিলাম, আমি অ্যারাউন্ড 63, 64 এসবে বলি, তো ঝাড়গ্রামটা মানে এত সুন্দর মানে শহর ছিল, মানে ঝাড়গ্রাম তো প্রাকৃতিক মানে প্রচণ্ড সুন্দর। তখন আমার এখনও মনে আছে শাল গাছে ভর্তি, প্রচুর শাল গাছ, তারপর এই যে কাজু, ভেলা না কি বলে, ভেলা, এই সবগুলো দেখতে প্রচুর রঙে। আমাকে কিন্তু ঝাড়গ্রামে একটা প্রচণ্ড, হ্যাঁ ভালো কোশ্চেন গেছেন, আমি তার উপর ডিজাইনও করেছিলাম, এখন বোধহয় নেই, আমি ঝাড়গ্রামের শাল ফুলের উপর ডিজাইন করেছিলাম। আমার এটা এখনও মনে আছে, খুব ছোটো মানে যখন ছিলাম, যখন আমাদের বাড়ির থেকে 5 মাথার মোড় তো নাম ছিল, 5 মাথার তখন রূপসা সিনেমা হলো কিনে, আমরা হেঁটে হেঁটে স্কুল যেতাম, কুমারিতে যেতাম। বিশেষ করে বর্ষাকালে শাল ফুলগুলো পড়তো, যে ঘুরে ঘুরে পড়তো না, তো আমরা ওর উপরে পা দিয়ে পাটাক পাটাক করে দৌড়াতাম, পা দিতাম, শাল ফুলগুলো নিয়ে আসতাম, নিয়ে এসে ওর মধ্যে স্টিক লাগিয়ে, কাঠি লাগিয়ে মানে সাজাবার মতো ফুল করা হতো। তো আমার এখন মনে আছে ওই শাল ফুল দিয়ে, ওই ওই ফুলটা দিয়ে শান্তিনিকেতনে আমি একটা ডিজাইন করেছিলাম, বোধহয় শাড়িরই বোধহয়, আমি বর্ডারে শাল ফুলটাকে স্টাইলিশ করে ওর বর্ডার দিয়েছিলাম। আর তারপরে মাঝখানে তখন আমি দেখালাম, তো গরুদি, আমার মনে হয় গরুদি বলছিলেন যে যেহেতু শাল ফুলে তো ভিতরটা কী লাগাবি, তাই বললাম যে গরুদি শাল ফুল তো এরকম রঙ, বলে দেখ ডিজাইনে তোমার নিজের ইচ্ছে মতো রঙটা তুমি ইউজ করতে পারি, তো ভিতরে পলাশ ফুল লাগা, পলাশের গাছ কিংবা শিমুল, এখন তো আমার বলে যে শিমুলই লাগায়, কারণ শাল ফুলের যে শেপটা আর শিমুলের ওরা একটু রয়েছে, পলাশটা একটু ঘুরে যায়, তাই বলে যদি এটা লাগে বলে কর। তো এইভাবে কতগুলো আমরা করেছি। তো বিশেষ করে ঝাড়গ্রামে তখন প্রকৃতিটা মানে খুবই ভালো লাগতো সবসময়, যে কবে ঝাড়গ্রাম ফিরে যাব, কবে ঝাড়গ্রামে। তো মানে তখন সিনেমা ঝাড়গ্রামের যে সিন মানে পরিমাণে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, মানে সুন্দরিত, মানে ওটা তো কোনোদিন ভোলা যায় না। আর বিশেষ করে আমার বর্ষাকাল আর শীতকালটা খুব ভালো লাগতো ঝাড়গ্রামে, পর্যন্ত শীতকাল। আশ্রমিক পরিবেশ এবং কর্পোরেট ওয়ার্ল্ড,
এই দুয়ের মাঝে আপনি এক বিস্তৃত সেতুবন্ধন। তো বর্তমানে তরুণ ডিজাইনারদেরকে যদি কোনো পরামর্শ দিতে বলা হয়, আপনি কি বলবেন? মানে যদি আমাদের মানে ডিজাইন ফিল্ডে যদি বলতে যাই, যে একটা প্রথম তো অবজারভেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানে ডিজাইনার কিছু কাজ করার আগে ওটাকে অবজার্ভ করো, ওটাকে একটু স্টাডি করতে হবে। এই একটা। সেকেন্ড থিং, দ্যাট ডিজাইন কোথায় ইউজ করতে যাচ্ছ। ডিজাইন মানে তো প্রচুর অনেক রকম ডিজাইন। কারণ ডিজাইনটাকে কোথায় আমি ইউজ করতে যাচ্ছি ওটা আপনার পুরো স্টাডি করতে হবে। যে আমি যদি কাপড়ে ডিজাইন করি ওটা আমি আর্কিটেক্টে করবো না, কি যা কিছু। তো যেন ডিজাইনার এসে স্টার্ট মানে ডিজাইন না করে, প্রত্যেকটার আগে ওটা অবজার্ভ করো, কোথায় কোথায় কী, কোথায় ওটা হবে, কী পরিবেশ, কোথায় হবে, এটা পুরো স্টাডি করতে হবে। যে করে তারপরে ডিজাইনটা থিঙ্কিং করতে হবে। এবং ডিজাইন থিঙ্কিংয়ের যেটাকে আমরা সবসময় বাচ্চাদের শেখানো হয়, যে আমাদের প্রত্যেকটা ডিজাইনের সময় প্রথমে আমরা বলি থিম বোর্ড, যেটা প্রত্যেক স্টুডেন্টকে করা উচিত। থিম বোর্ড, থিম কী থিমের উপর করবো। এরপরে হবে ক্লায়েন্ট বোর্ড, ক্লায়েন্ট কী বলছে, ওকে, ক্লায়েন্টের কথা বলে তারপর আমরা মুড বোর্ড। মানে হচ্ছে থিম, মানে আমি যখন চাকরিতে যে আমাকে ক্লায়েন্ট আমাকে দেবে একটা কোনো থিম তো দেবে না, এটা বলে ভাই ডিজাইন করো। আজকাল ওসব না, আজকালের থিম। তখন আমাদের যে কোনো ডিজাইন বড় স্কুলে আমরা থিম বোর্ড করাই, থিম হবে। এবার থিমের পর ক্লায়েন্ট বোর্ড, ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে ক্লায়েন্ট কী চায়। মানে ক্লায়েন্টকে তুমি, আমি বললাম না যে এভরি কাস্টমার আর মানে রাইট, ইউ কান আর্গিউ উইথ কাস্টমার, ইউ লুজ ইউর কাস্টমার, ওকে। তো ওইটা একটা ক্লায়েন্ট বোর্ড। এবং ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে, ক্লায়েন্টের সঙ্গে ডিসকাস করা হবে যে আমি এই বাড়িটা, আমার সাপোজ দিস ইজ মাই ড্রয়িং রুম। এবার ড্রয়িং রুমে আমাকে ডিজাইন করতে হবে। অ্যাজ এ ডিজাইনার ড্রয়িং রুমে এসে বলবেন আচ্ছা তাহলে আপনি ওখানে একটা চেয়ার দিয়ে দিন, ওখানে পর্দা এখানে পেয়ে, এই করা চলবে না। ডিজাইনারকে স্টাডি করতে হবে, তখন ওকে স্টাডি করতে হবে, একটা মুড তৈরি করতে হবে যে আপনার ঘরে কে কে আছে। তো বলে আমার ঘরে আমি আছি, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, যে ছেলের বউ আছে। ছেলের বউ কোথাকার? বেঙ্গলের। মেয়ের হাজব্যান্ড কোথায়? হয়তো বলে রাজস্থানে। এসব হবে না, দাঁড়াকে ফিরবে। এবার আমাকে চিন্তা করতে হবে যে আমি এর মধ্যে যেটা বানাবো এমন করে যাতে প্রত্যেকের যেন একটু পছন্দ হয়, কিছু না কিছু টাচ রাখতে হবে, যে রাখতে হবে। তবে আজকাল দেখবে খুব সিস্টেমেটিক এইভাবেই সব ডিজাইন হয়। ওরা ওইটা চিন্তা করে ওরা চিন্তা করে এখানে আমি কী রাখবো, এখানে কী পেন্টিং রাখবো, এখানে কী ফার্নিচার রাখবো, এরকম করে এগুলো পুরো একটা স্টাডি করে একটা মুড তোলে, মুড বোর্ড হবে। এরপরে যখন হবে তখন হবে কালার বোর্ড। কালারের উপর আপনার খুব ইম্পর্টেন্ট যে আমি কী ধরনের কালার করব। ওটা হচ্ছে কি, ক্লায়েন্টকে স্টাডি করে, থিমের কালার স্টাডি করে আমি তারপরে কালারগুলো করবো। ধর কালার যাবে না, এইগুলো পুরো স্টাডি করতে হবে। স্টাডি করে এবার যে ডিজাইনারকে দেখতে হবে, স্পেস দেখতে হবে, আমার স্পেস কতটা, কোথায় কী হবে। এরকম না জাম্বল হয়ে গেল অসুবিধা, যেখানে কমফোর্টেবল চলবে, ওটা একবার স্টাডি করতে হবে। এবার যারা স্টাডি করবে স্পেস ওর মধ্যে মানে কে নাম ইয়ে পুরো ড্রয়িংয়ের একটা থাকতে হবে, যে যে পার্সপেক্টিভ নলেজটা হতেই হবে যে আমি এই জায়গাতে করবো যে 2 পয়েন্ট পার্সপেক্টিভে যাবো কি 3 পয়েন্ট যাবো কি 1 পয়েন্ট পার্সপেক্টিভ। পুরো দেখবেন ইন্টেরিয়ার যে আজকাল যে ভেরি বিগ মার্কেট, ইন্টেরিয়ার যে আর্কিটেক্ট আছে ওর সঙ্গে ইন্টেরিয়ারও থাকে, ওরা পুরো স্টাডি করলো। এবার কি মেটেরিয়াল ইউজ করব, কোনটার সঙ্গে কী মেটেরিয়াল ইউজ করবে, এই একটা ইম্পর্টেন্ট আসবে, এগুলো আসতে হবে। কালার বোর্ড, মেটেরিয়াল, তারপরে মেটেরিয়াল স্টাডি, মেটেরিয়াল বোর্ড হবে। এবার মেটেরিয়াল বোর্ডে করে এবার তোকে দেখতে হবে যে আমি কোন এরিয়াতে করছি ঘর কোথায় আমার, এই যে ডাস্টি এরিয়া, এটি যে কোল্ড এরিয়া, কিংবা কী এরিয়া দেখতে হবে। ওই হিসাবে ফ্যাব্রিক সিলেক্ট করতে হবে, যে ফার্নিচার কোথায়, ফ্যাব্রিক কী ইউজ করবে, এইসব চিন্তা করে গিয়ে ওদেরকে করতে হবে। মানে চলবে না যে দেখতে ভালো, ওখানে একটা লাইট লাগিয়ে না, ওখানে ফুল করলাম, করলাম না। এই শুলবি একটা মানে বলবি একটা কম্পোজিশন তৈরি হবে, যেটা এটা পিসফুল, ইট ইজ ইউর হাউস, মিন্স হোম, যেখানে। তো ওইটা পুরো চিন্তা করে ডিজাইনারকে করতে হবে। এটা যে কোনো মানে আর্কিটেক্টের ফার্ম যে কেউ দেখবেন, ওদের সঙ্গে ইন্টেরিয়র ডিজাইনার থাকবে, প্রচণ্ড স্টাডি করতে ওদেরকে, যে কী ফার্নিচার কী হবে, কালার হবে, এগুলো পুরো স্টাডি করে দেখে দিয়ে সেটা প্রত্যেকটা ডিজাইনার, ইয়াং ডিজাইনার ওগুলো চিন্তা করে করা উচিত, নাহলে ইট উইল ফেলিওর।
বিগ কম্পিটিটিভ মার্কেট, হোল কান্ট্রি মানে হোল ওয়ার্ল্ডে কম্পিটিশন চলছে, ডিফাইন্ড মেটেরিয়াল, ডিফাইন্ড কোম্পানি, ইউ হ্যাভ টু স্টাডি কোন কোম্পানি কোন মেটেরিয়াল কোথায় কী হচ্ছে, হ্যাঁ না, এসব স্টাডি করতে হবে। যেটা গুড যেগুলো আমি তো দেখছি আহমেদাবাদ বম্বেতে সব আর্কিটেক্ট পিপল বসে কাজ করছে, বিবি দোষী ওদেরকে দেখেছি, যেমন ইয়ে লা কর্বিজিও, যে ওরা একটা থিম করেছে, লা কর্বিজিও হচ্ছে নাম শুনছে, লা কর্বিজিও আর্কিটেক্ট, ও হচ্ছে তোমার কি নাম ইয়ে কিউবিজমের উপর কাজ করেছে। এখন কিউবিজমের উপর কাজ করতে গেলে তুমি যেমন সেজাইদা ওর পিকাসো কন্টিনিউ করেছে, লা কর্বিজিও কিউবিজমের উপর কাজ করে উনি চণ্ডীগড় সিটি বানিয়েছেন। ফর্চুনেটলি আমরা লা কর্বিজিওকে দেখেছি, সে কর্বিজিও ওটা করেছে, এবং এনআইটি আহমেদাবাদ এনআইটির পাশে যে মিউজিয়ামটা হচ্ছে লা কর্বিজিও করেছেন, পুরো মানে কিউবিজম সিস্টেমে ব্রিক ফেস করেছেন। আর একজন আর্কিটেক্ট লুই কান, যিনি IIM ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট আহমেদাবাদকে দেখবার মতন মানে করেছে, ঢাকায় হসপিটালে করেছে। এইগুলো হচ্ছে কি, এগুলো পুরো স্টাডি করে। তো যে কোনো ডিজাইনার আজকাল সে আগের মতন হলে মুশকিল। তো এইগুলো তো আমার মনে প্রত্যেকটা ডিজাইনার, ইয়ং ডিজাইনারকে পুরো স্টাডি করে কাজ করা দরকার, যদি ইফ ইউ হ্যাভ টু বি সাকসেসফুল ডিজাইনার ও আর্কিটেক্ট। এটা খুবই দরকার। তাহলে আজ আমরা প্রত্যেকটা আমার কালকে এক্সাম্পল দেবো, অনেক সময় আমাদের এরকম হয় যে আমাদের ক্লায়েন্ট আছে, বললাম না আমি জানো কালার ব্লাইন্ড হয় একটা, জানো তুমি জানো কালার, হোয়াট ইজ দ্য কালার ব্লাইন্ড? বর্ণাঢ্যতা, কোনো একটা পার্টিকুলার রং সেটা উনি কালার দেখতে পায় না, কিন্তু অন্ধ নয়। হ্যাঁ, তো তো এইসবগুলো অনেক আছে। তো আমাদেরকে টেস্ট করানো হয়, আমরা কলেজে করে ফটফট করে দেখি যে কালার ব্লাইন্ড আছে কি। তো এইসব পুরো স্টাডি করে যদি ইউ হ্যাভ টু বি গুড সাকসেসফুল ইন্টেরিয়র ডিজাইনার হোয়াট এভার, এগুলো পুরো স্টাডি করে করা দরকার। আজকাল আর আগের মতো নেই। আর তাছাড়া তোমার কাছে আজকাল অনেক টুল এসে গেছে, এক একটা সফটওয়্যার খুলতে থাকো, তোমার হোল ওয়ার্ল্ডে মানে সব সাপ্লায়ার জানে কোথায় কী মেটেরিয়াল হচ্ছে। তো এগুলো একটু, এটা খুব দরকার যদি ইউ আর টু ভেরি গুড সাকসেসফুল ডিজাইনার। আজকের পর্বে আমরা জানলাম ডিজাইন কেবলমাত্র একটি সামাজিক ভাষা নয়, বরং হয়ে উঠতে পারে ব্যক্তিগত সাধনার এক পরিসর। আমরা কথা বললাম পরেশ চ্যাটার্জির সঙ্গে, যিনি নিজেই এক সেতু বন্ধন। একদিকে আশ্রমিক পরিবেশ, আরেকদিকে কর্পোরেট ওয়ার্ল্ড। ডিজাইনের এই দীর্ঘ যাত্রাপথে তার অবদান সত্যিই অনস্বীকার্য। গর্ববোধ করি ঝাড়গ্রামবাসী হিসেবে, কারণ তিনি আমাদের এই শহরেরই ভূমিপুত্র। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সঙ্গে এত তথ্য ভাগ করে নেওয়ার জন্য। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ঝাড়গ্রাম আর্ট একাডেমি এবং তার অধ্যক্ষ সঞ্জীব মিত্রের প্রতি। আজকের অরণ্য শহরে আড্ডার এই পর্বটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো পর্বে, নতুন কোনো মানুষ এবং তার সৃষ্টির গল্প নিয়ে। নমস্কার। শীতের এই শান্ত সন্ধ্যায় আমাদের প্রিয় আর্ট একাডেমিতে আজ আমরা পেয়েছি মাননীয় শিল্পী শ্রদ্ধেয় পরেশ চ্যাটার্জি মহাশয়কে। তাকে আর্ট একাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র, আমাদের সবার প্রিয় সঞ্জুদা, একটি শাল দিয়ে বরণ করে নিচ্ছেন। সঞ্জুদার কাছ থেকে পরেশবাবু সম্পর্কে একটু কিছু জানতে চাইবো। শুধু একটাই বলি যে পরেশদার মতন মানুষ, ঝাড়গ্রামের মানুষ, তিনি এমন একটা বড় আঙিনায় বিচরণ করে যে ওনার নলেজ যখনই আমি পাই বা আমার সংগঠনে সবাই পাই, এ প্রাপ্তি ভোলা যায় না। এবং আরেকটাও ঝাড়গ্রাম মানুষকে জানিয়ে রাখি, তারা হয়তো জানেন না, টেক্সটাইল নিয়ে কেউ পড়তে গেলে ঝাড়গ্রামের ছেলেমেয়েরা পরেশদার সাথে যোগাযোগ করতে পারে। উনি নির্দ্বিধায় ঝাড়গ্রামের বহু ছেলে মেয়েকে বহু জায়গায় টেক্সটাইল নিয়ে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং গাইড করেছেন। এইটা পাওয়া, আপনি আসাতে আমরা ধন্য হয়েছি।